অফিসে অপার মহিমা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যার অনুপ্রেরণায়, যার আশীর্বাদের ছায়া তার উপরে থাকে, সে যা ইচ্ছা করবে সে তাই করতে পারে। তাহলে আপনারা ভাবুন, বছর হয়ে গেল, শুধুমাত্র বিভিন্ন জায়গায় এরকম সমাবেশকে বলে বেড়ানো হচ্ছে 2006 ভোটাধিকার আইনটাকে স্বীকৃতি দিতে হবে, বাস্তবায়ন করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, সবগুলো গ্রামগুলো, আদিবাসী গ্রামগুলোতে গ্রাম সভা তৈরি করতে হবে। কে করবে? প্রশ্নটা এইটার আসল কাজ, এই গ্রাম সভা তৈরি করার আসল কাজ আমাদের এসডিওদের। এসডিও শুধুমাত্র ফেক সার্টিফিকেট দেয় না, এসডিওর আর একটা কাজ ছিল গ্রাম সভাটা তৈরি করা, সেটা বলে গেছে। আমরা বাধ্য করতে পারিনি। এইবারে যদি সেই সমস্ত ফেক সার্টিফিকেট গুলো থেকে যায়, আমরা যখন দেখতে পাই অযোধ্যা পাহাড়ে নতুন নতুন রিসোর্ট হচ্ছে, নতুন নতুন বড় বড় বাড়ি হচ্ছে, নতুন নতুন লজ হচ্ছে, যদি সেখানে খোঁজ নেওয়া হয় হয়তো দেখা যাবে মালিকটা জানি না, যে ম্যানেজার আছে বলে জানি না, যে একটা লোক যে কোনো জায়গা থেকে এসে পাহাড়ের উপরে ঘর বাড়ি করবে, 2.5 থেকে 3 কোটি টাকা খরচ করে একটা লজ বানাবে, ও পোকা চলে নাকি? আরে সেই জায়গাগুলোকে খোঁজ নেওয়া, দেখা হোক, সেইটা চক্রবর্তীটা হয়তো এসছি, যে ওইখানে পাহাড়ে জায়গাটা ওইখানে ঘর বাড়িটা। আর আমরা বলছি 2006 আইনটাকে নিয়ে গ্রাম সভা বানাবো, তারপরে আমাদের বন জঙ্গলটাকে রক্ষা করতে হবে না। ঠিক আছে, অযোধ্যা পাহাড়টা যেরকম অবস্থায় আছে, বীরভূমের দেউচা পাচামি সেই রকম অবস্থায় আছে, সেই রকম অবস্থাতে আছে পাঞ্চের জলাধার। অযোধ্যাবাসীকে সেখান থেকে বিতরণ করে একটা নয় একটা প্রজেক্ট আমরা দেখতে পাই, যেটা বামনি ঝর্ণায় আছে। আরেকটা যে প্রজেক্টটাকে করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সেটা হচ্ছে ঠুলকা প্রজেক্ট। পিছনে আরো লাইন দিয়ে আছে বান্ধ প্রজেক্ট, সেখানে আরো লাইন দিয়ে আছে কাঁঠাল জল প্রজেক্ট, তার পিছনে আরো লাইন দিয়ে আছে বইয়ার করম প্রজেক্ট। হ্যাঁ, প্রত্যেকটা প্রজেক্টের দুটো করে যদি ড্যাম হয়, অযোধ্যা পাহাড়ে গাছ থাকবে না, জল থাকবে, শুধু জল থাকবে। একই রকম ভাবে পাঞ্চের জলাধারে যে সময় আমাদের তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী নেহরু সাহেবের সময় যখন আমাদের পাঞ্চের ড্যামটা হয়, তারপরে সেইখানকার মানুষকে সেইখান থেকে সরানো হয়, তাদেরকে এখন ওই জায়গা থেকে সরানো হচ্ছে যে ওখানে জলাধারে মাছ ধরা যাবে না, পুরো জলাধারটাই নাকি সোলারের প্লেট বসানো হবে। একই রকম ভাবে আমাদের মাঝে মাঝে আমাদের মুখ্যমন্ত্রী বলে থাকেন আদিবাসীদের জমিতে হাত দেওয়া যাবে না, আদিবাসীদের জমিকে কিচ্ছু করা যাবে না, কিন্তু খালি চোখে দেখে তা দেখানো হয়। দিলচা, পাচামি, হরিণসিংহা, সুতসাল এই জায়গাগুলো যেখানে কোল ব্লকটা করতে যাচ্ছে জমিটাকা, 80 থেকে 90% জমি বীরভূমের আদিবাসীদের। তাহলে সেই জমিতে কোল ব্লক করার অধিকারটা, ক্ষমতাটা পেল কোথায় আমাদের সিএম সাহেবা? আর বলছে এই করা যাবে না। অনেকেই হয়তো আমরা ভাবছি সেটা পুরুলিয়াতে অযোধ্যাতে হচ্ছে, আমাদেরটা কি ভাববেন না। একটা প্রবাদ আছে, উপর বাগড়া তল বাগড়া খসে, উপর বাগড়া হাসে, এটারও দিন আছে। অনুরূপ ভাবে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়টাকে নিয়ে যাদের মাথা ব্যথা ছিল না, যাদের মাথা ব্যথা ছিল না বীরভূমের দেউচা পাচামিটাকে নিয়ে, যাদের মাথা ব্যথা ছিল না পাঞ্চের পাহাড়টাকে নিয়ে, বাঁকুড়ার দিকে নজরটা পড়েছে, ঝাড়গ্রামের নজর পড়ে অলরেডি ছাড়খাড় করে দিয়েছে। সেটা ঝাড়গ্রামের মানুষ, জিতুসলের মানুষ, রশ্মি সিমেন্টের কারখানার সেই দূষণ, রশ্মি সিমেন্টের সেই অত্যাচার, কি পরিবেশটা কিভাবে সেই জায়গার খারাপ থেকে খারাপের দিকে করে দিচ্ছে, সেটা ওই এলাকার মানুষ ভালো বুঝবে। ঠান্ডা ভাবে থাকবেন না রানীবাঁধের মানুষ, যারা রানীবাঁধ এলাকা থেকে বিলং করছেন, সেখানেও কিন্তু আমাদের সেই ঐতিহাসিক জায়গা ছেঁদা পাথর, তার সারাউন্ডিং জায়গাতে গ্রাফাইট পাওয়া গেছে। সেই অঞ্চল থেকে মানুষ হয়তো কোনো একদিন বিতাড়নের শিকার হবেন। আমাদের পুরুলিয়া জেলার একটা অংশ, যেটাকে ময়ূর ঝর্ণা প্রজেক্ট তৎকালীন লাল জমানা থেকে শুরু হয়ে লাল ফিতের বাঁধনে আটকে আছে, এটাও কিন্তু মাথা চাড়া দিচ্ছে। একটা বাঘকে অনেকদিন ধরে চড়ানো হলো ফরেস্ট ডিপার্টমেন্টের লোককে দিয়ে, এইদিকে আর ওইদিকে, এইদিকে আর ওইদিকে।
আমার মনে হয় না, আমার বিশ্বাস বাঘটা উড়িষ্যা থেকে আসেনি, রাতের অন্ধকারে রেডিও কলার করিয়ে বাঘটাকে এনে এখানে ছেড়ে দেওয়া হয়েছে। যদি প্রশ্নটা করেন কেন, সেই প্রশ্নের উত্তরে বলবো তার রেডিও কলারের পার্শ্ববর্তী জায়গাতে যে সমস্ত অত্যাধুনিক জিপিএস বসানো ছিল সেই জায়গাগুলোকে মাপা হয়েছে, সেই জায়গাগুলোর মানুষদের আচার আচরণটাকে রিড করা হয়েছে, সেই জায়গাটাকে ইউরেনিয়াম পাওয়া গেছে, এই রকমের একটা খবর ছোটনাগপুর ভয়েস থেকে সম্প্রচার করা হয়েছে। এবং তার বেশ বড় পাতা, তার বেশ বড় পাতা। যদি এটা সত্যি হয়, যাদের মনের ইচ্ছা আছে ইউরেনিয়ামটা পাওয়া গেল, এলাকার উন্নতি হবে বা কিছু হবে, আমি প্রত্যেকটা আদিবাসী মানুষজনকে বলবো জাদুঘরটা একবার দেখে আসুন। অদূর ভবিষ্যতে মানবাজার মহকুমার অবস্থাটাও তাই হবে। এখনো সচেষ্ট হন, সরকার করছে না। নিজের তাগিদে 2006 বনাধিকার অনুযায়ী গ্রামসভা তৈরি করা যায়, এসডিও কে অ্যাপ্রুভ করা যায়, তার পরবর্তীকালে এসডিও তে একটা, অর্থাৎ সাব ডিভিশনে একটা, জেলাতে একটা, মনিটরিং কমিটি সোজা নবান্নে একটা, এই পুরো চ্যানেলটা কিন্তু আছে। শুধুমাত্র অ্যাক্টিভেট করছে না সরকার, সরকার সেটা ভালো করেই জানে 2006 বনাধিকার আইনটার ভেতরে ক্ষমতাটা কি। আবার একটা বলে রাখি, 2006 বনাধিকার কথাটা বলে দিচ্ছি, এই আইনটা কিন্তু বন দপ্তরের নয়, এই আইনটা বিসিডব্লিউ ডিপার্টমেন্টের, অর্থাৎ আমাদের বিশেষ যে একটা দপ্তর আদিবাসীদের উন্নয়ন করার একটা চেষ্টা আছে, সেই দপ্তরের আইন। এইটাতেও গ্রামসভা তৈরি করা যায়, ইমপ্রুভ করা যায় এবং এসডিওর তৈরি করা গ্রামসভার সমমানের হয়। কিন্তু এখনো পর্যন্ত প্রতিটা জঙ্গলবাসী মানুষ বা দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, বিশেষ করে দক্ষিণ এই অংশের মানুষরা আমরা জানতেই পারলাম না, এখনো আমরা গ্রাহ্যই করলাম না যে 2006 আইনটা কি, 2006 বনাধিকার আইনটা কি। ঠিক এই আইনটাকে দুর্বল করার জন্য অলরেডি কিন্তু বন সংরক্ষণ সংশোধনী আইন 2023 দিল্লিতে পাস হয়ে বসে আছে। অর্থাৎ আমাদের আসলটাই হাতে না পাওয়ার আগেই যদি নকলটা ধরিয়ে দেওয়া হয়, সেটা খুব ভয়ঙ্কর। তাই প্রতিটা মানুষজনের কাছে বলবো, আমি একটা ডকুমেন্টস হাতে নিয়ে ছিলাম এইখানে দাঁড়িয়ে, এই দুটো কাগজ অযোধ্যা পাহাড়ের বন এবং বনাঞ্চল, বন্য প্রকৃতি, যেগুলোকে আমরা বলছি জল জঙ্গল জমিনের যে লড়াই, সেই লড়াইয়ে উপহার প্রাইজটা কি 2021 সালের 29 সেপ্টেম্বর 6 জনের নামে লম্বা চড়া এটা এক গাদা ধারা দিয়ে পুরুলিয়া পুলিশ কেস ঠুকে দিল। আরেকটা 2022 সালের 15 নভেম্বর, যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের সভা থেকে বিরসা মুন্ডার জন্মদিন পালন করতে গিয়ে ডাক দিচ্ছে আদিবাসীদের উদ্দেশ্যে যে আদিবাসী ভাই বোনেরা, তোমরা তীর ধনুক ধরো, আমরা দিল্লির বিরুদ্ধে লড়াইটা করব, 100 দিনের টাকাটা আটকে রেখেছে। আরে সিএম এর কাছে যে তীর ধনুকটা লিগেল, সিএম এর কাছে যে তীর ধনুকটা, আদিবাসীর তীর ধনুকটা আজকেও লিগেল, বাঘমুন্ডি রেঞ্জারের কাছে সেই তীর ধনুকটা ইনলিগেল। সেই 15 নভেম্বর 2022 বামনি ঝর্ণায় 2006 বনাধিকার আইন মোতাবেক গ্রাম সভার বোর্ড লাগাতে গিয়ে 12 জনের লম্বা চওড়া ধারা দিয়ে অ্যাটেম্প টু মার্ডার দিয়ে কেসটা ঠুকে দিল, যার হাজিরা তারিখটা বলছি না, তবে জানুয়ারি মাসের প্রথম দিকেই বলছি। এই তো বর্তমান সরকারের অবস্থা, এই আমাদের বন জঙ্গলের অবস্থা, এই আমাদের ফেক এসটির অবস্থা।
যে লড়াইটা লড়ছি, যে লড়াইটার জন্য এখনো প্রতিটা কোনায়, প্রতিটা আদিবাসী পরিবারে, প্রতিটা গ্রামের মধ্যে আমাদের লক্ষ্য এবং যশ এবং তার পরবর্তীকালের অবস্থাটা যদি না অনুধাবন করতে পারি, এই লড়াইটা কত দীর্ঘতর হবে সেটা হয়তো এখনো বুঝতে পারছি না। যাক, শেষে আমাদের দাবিগুলো সবগুলোই একে অপরের সঙ্গে পরিপূরক। শুধু আজকে যে হিসাবে এসছি, পরবর্তীকালেও আমাদের সব থেকে বড় আফসোস লাগে ইয়াং জেনারেশনদের কাছে, তোমরা ভাই, তোমরা বোন যদি না এগিয়ে আসো, আমাদের যে শিক্ষাটার আসল মেরুদণ্ড হোস্টেলটাকে বন্ধ করে দিয়েছে, সেইটাকে ব্যবস্থাটা যদি না করো। আমি আজকে দাঁড়িয়ে আছি এইখানে কোনো একটা হোস্টেল, আমি নামটা করছি না, 5 থেকে এইচএস পর্যন্ত, তার পরবর্তীকালে যে কলেজে, তোমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতাটা শুধুমাত্র হোস্টেল লাইফটা পেয়েছিলাম বলেই হয়তো দাঁড়িয়ে আছি। সেই হোস্টেলগুলো কিন্তু আজকে শেষের পথে বা শেষ হয়ে যাচ্ছে। একটাই আওয়াজ তোলো, ফেক এসটির এফআইআর চাই। একসাথে আওয়াজ হবে, ফেক এসটির এফআইআর চাই। জমির দলিলে জাতির উল্লেখ চাই। বন জঙ্গল পাহাড় প্রকৃতিকে রক্ষা করতে 2006 বনাধিকারের বাস্তবায়ন চাই। প্রত্যেককে শেষে প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ দক্ষিণবঙ্গ পক্ষ থেকে জয়েন্ট কনভেনার আমি রাজেশ্বর টুডু প্রত্যেককে ফুলগুলান জমা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ রাজেশ্বর বাবুকে। মঞ্চে আসার জন্য আহ্বান করছি বাবলু সিং পাতর, শত্রুঘ্ন মুর্মা, সদানন্দ মুন্ডা, অশোক মুর্মু, রাইসেন মান্ডি, ভারতী মোদী এবং সুকুমার কড়া মহাশয়। এরপরে আমাদের সামনে বক্তব্য রাখবেন বুবুন মান্ডি মহাশয়। আমি একটা বলি, আপনারা যারা রাস্তার মধ্যে আছেন আপনারা ভিতরে ঢুকে যান। আমাদের যারা মহিলা আছেন টয়লেট পিছন দিকে আছে, যেখানে খাবারের পাশে আছে। আমাদের সভা যেমন চলছে তার সাথে সাথে আমাদের 15 জনের প্রতিনিধি এই মুহূর্তে ডিএম অফিসের উদ্দেশ্যে রওনা দেবে। তাদের নাম ঘোষণা করছি, আপনারা অতি সত্বর অনুসন্ধান অফিসের কাছে চলে আসুন। মাননীয় পার্সাল কিস্কু মহাশয়, কিশোর কোড়া মহাশয়, অনন্ত টুডু মহাশয়, তপন সর্দার মহাশয়, শ্যাম মান্ডি মহাশয়, অপূর্ব সর্দার মহাশয়, কল্যাণী মাঝি মহাশয়া, মনিকা পেশরা সরেন মহাশয়া, ডক্টর লক্ষ্মীরাম মাহারি মহাশয়, বালকরাম সরেন মহাশয়, শৈলমান মান্ডি, সৌরভ মান্ডি, শিবেশ্বর মুন্ডা এবং রামদাস কিস্কু মহাশয়, আপনারা অতি সত্বর এই অনুসন্ধান অফিসে জড়ো হবেন। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখছেন মাননীয় বুবুন মান্ডি মহাশয়। সালামকে ফুল জোহার। এখানে উপস্থিত প্রত্যেকটি বয়োজ্যেষ্ঠ গুরুজনদের আমি দিশম আদিবাসী গাঁওতার স্টেট অবজারভার আর ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের জয়েন্ট কনভেনার, আজ আমার সংগঠনের তরফ থেকে আমাদের রাজ্য সভাপতি বা রাজ্য সম্পাদকের এখানে উপস্থিত থাকার কথা ছিল, তো বিশেষ কারণবশত রাজ্য সভাপতি বীরভূমে রয়েছেন এবং যিনি সম্পাদক ডাক্তার সুরজিৎ সিং হাসদা, উনি নিজের ব্যক্তিগত স্বাস্থ্যের চিকিৎসার জন্য কলকাতায় রয়েছেন বিগত 2 দিন ধরে। আজ এই কল্যাণ সমিতির আহ্বানে এবং ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে যে ঐতিহাসিক সমাবেশের আহ্বান করা হয়েছে এবং যাতে দূর দূরান্ত থেকে আমার বয়োজ্যেষ্ঠ বাবা মা কাকা জেঠু যে সমস্ত মাতারা এসে উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের সংগঠনের তরফ থেকে ফুলছে জোহার জানাই। এবং মঞ্চে উপবিষ্ট যে সমস্ত সংগঠনের ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের যে সমস্ত সহযোগী সংগঠন আছেন, তাদের যে সমস্ত কর্মকর্তারা উপস্থিত হয়েছেন বা সদস্য সমর্থকরা, প্রত্যেকজনকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে ফুল জোহার জানাই। আমাদের ভাবতে হবে আমরা কোন সময়ের মধ্যে দিয়ে চলেছি। আজ প্রতি
প্রতি জায়গায় বছরে প্রায় যে গোটা গণসংগঠন রয়েছে তারা হয় কলকাতা, নয় বাঁকুড়া, নয় বীরভূম, নয় ঝাড়গ্রাম, বা হয়তো উত্তরবঙ্গের কোন জেলায় বা দক্ষিণবঙ্গের কোন জেলায় আপনারা বিভিন্ন দিন বিভিন্ন দাবি দাওয়া সামনে নিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ করছেন। সেই ডেপুটেশন হতে পারে, রোড ব্লকেজ হতে পারে, থানা ঘেরাও হতে পারে, স্কুল কলেজে নিজের ভাষায় পঠন পাঠনের জন্য অনশন হতে পারে। প্রত্যেক দিন আদিবাসী মানুষজন কিন্তু লেগে রয়েছে। আজকে দুহাত তুলে আমার মায়েদের, আমার বোনেদের, আমাদের দিদিদের নমস্কার জানাই, জোহার জানাই। কারণ আপনারা জানেন এই সময় চূড়ান্ত ভাবে সাঁওতালি ভাষায় যদি বলিয়া মার মার কাট কাট অবস্থা মাঠ রে, সেই মাঠের ধান তোলা বা ধান কাটা বাকি দিয়ে আমার মায়েরা বোনেরা যেভাবে এসে এই আমাদের সমাবেশস্থল ভরিয়ে তুলেছেন, তার জন্য আপনাদের জোহার বললেও সেটা যথেষ্ট সম্মান জানানো হয় না। সেই জন্য আমি প্রত্যেক সমাবেশে বা প্রত্যেক মিটিং এ একটা কথা বারবার বলি, যেই সমাজের মহিলারা এগিয়ে আছেন মানসিকতার দিক দিয়ে, অর্থনৈতিক দিক বা সামাজিক দিক দিয়ে নয়, যে সমাজের মহিলারা এগিয়ে আছেন মানসিক দিক দিয়ে নিজের সমাজকে, নিজের বাড়িকে, নিজের জাতিকে সুরক্ষিত করার জন্য, সেই সমাজের মহিলারা যদি এগিয়ে আসেন, সেই সমাজকে কেউ কখনো পিছন দিকে নিয়ে যেতে পারবে না। তাই আমার মা বোনেদের উদ্দেশ্যে যে সমস্ত ভাই কাকা দাদারা এসে উপস্থিত হয়েছে তাদের জন্য জোরে একবার হাততালি দেবে। ছাড়াও আজকের সমাবেশে আমাকে দুটো পয়েন্ট নিয়ে কথা বলতে বলা হয়েছে। আমাদের বাদ বাকি যে সমস্ত পয়েন্ট রাজেশ শ্রদ্ধা খুব সুন্দর করে বলে দিয়ে গেলেন। তার আগে আমাদের ভূমিজ সমাজের দাদা বলে দিয়ে গেলেন। তার আগে আরো বক্তা ছিলেন, তারা কিন্তু সুন্দর করে প্রত্যেকটি পয়েন্ট আপনাদের বুঝালেন। আমার যে দুটো পয়েন্ট হচ্ছে এডুকেশন সিস্টেম অফ ট্রাইবাল পিপল ইন ওয়েস্ট বেঙ্গল, আদিবাসীদের শিক্ষা ব্যবস্থা নিয়ে একখানা কথা বলতে বলা হয়েছে। আর কুইডি মিরু আপনারা জানেন যে দুঃখজনক ঘটনা রামপুরহাটের আমাদের বারোমেশিয়া গ্রামে ছোট্ট কুইডি মিরুর উপরে ঘটেছিল, সেই ঘটনা নিয়ে দু চারটে কথা বলতে বলা হয়েছে। কারণ আমাদের বিষম আদিবাসী গাঁওতা একদম ঘটনা যেদিন ঘটে সেই ঘটনার শুরুর দিন থেকে আজ পর্যন্ত যেখানে ট্রায়াল চলছে, আপনাদের বলে রাখি আজকে সেখানে কিন্তু কোর্টে সাক্ষ্য গ্রহণ চলছে রামপুরহাট কোর্টে। আমাদের সদস্যরা সেখানে রয়েছেন, আমাদের বিভিন্ন সদস্য বা বিভিন্ন আজকে পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা বা পূর্ব বর্ধমান জেলা থেকে যারা এসেছেন তাদেরকে আন্তরিকভাবে বিষম আদিবাসী গাঁওতার একটা ছোট্ট সদস্য হিসেবে আমার সেই সমস্ত সদস্যকে ধন্যবাদ জানাই। একটা কথা বলতে যাই, এইখানে গোড়াদা বসে আছেন আমার বিষম আদিবাসী গাঁওতার রাজ্য মেম্বার। এডুকেশন সিস্টেমের কথা যদি বলতে হয় বলি, আমরা জানি সারা পশ্চিম বাংলায় প্রায় 7 জায়গায়, সেই কালিম্পং, উত্তর দিনাজপুর বলুন বা দিনাজপুর বলুন, আমাদের বীরভূম, আমাদের পুরুলিয়া, আমাদের পশ্চিম বর্ধমান, এখন যেটা বর্ধমান আর পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমানে ভাগ হয়েছে, পূর্ব মেদিনীপুর, মেদিনীপুরে যেটা আবার দুটো ভাগ হয়েছে। এই আদিবাসী মানুষদের বিশেষ করে আমাদের তথাকথিত এলিট শ্রেণী, তথাকথিত বুদ্ধিজীবী মানুষরা আমাদের পিছিয়ে পড়া জাতি বলে তো। আর আমাদের তাই জন্য একটা ডিপার্টমেন্ট আছে। কি ডিপার্টমেন্ট? ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার। মানে যে সমস্ত মানুষ পিছিয়ে পড়েছে তাদের ওয়েলফেয়ার করার জন্য একটা ডিপার্টমেন্ট করা আছে। এবং আদিবাসী শিক্ষা সমিতি বলে নাকি এখানে কোনো বোর্ড আছে, যারা এই পশ্চিমবঙ্গে যে সমস্ত ইএমআরএস মানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলগুলো আছে সেইগুলো দেখাশোনা করেন। এবং তার সাথে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক যে সমস্ত বিদ্যালয়গুলো আছে, সেটা আশ্রমিক হোক
বা অশ্রমিক যাই হোক সেগুলো দেখাশোনা করেন। তো আমি যেহেতু পশ্চিম বর্ধমানে থাকি, আর আমার গোরাদা এখানে উপস্থিত আছেন, বাবলুদা আছেন, যারা আপনারা জানেন পূর্ব বর্ধমান যখন ছিল, বর্ধমান যখন একটাই জেলা ছিল, তখন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ওখানে তৈরি হয় প্রায় 2002 থেকে 4 সালের মধ্যে, যাতে এই পিছিয়ে পড়া জাতিগুলো ইংলিশ মিডিয়াম মাধ্যমে পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত শুধু নয়, নিজেদের সমাজে তারা একটা ভালো দিক তুলে দিতে পারে, যাতে তারা পড়াশোনার পর সেই পড়াশোনাটার আলো, পড়াশোনা করলেই চাকরি পেতে হবে তার কোনো মানে নেই। পড়াশোনা করলে, জ্ঞান অর্জন করলে কিছু হোক আর নাই হোক, নিজের অধিকারের জন্য মাথা তুলে আবার তুলতে পারবেন। কি ঠিক বলছি তো কিনা? পড়াশোনাটা জানতে হবে, শিক্ষিত হতে হবে, তবেই আপনি বুঝতে পারবেন আপনার কোন কোন জায়গায় সিঁধবাড়ি করা হচ্ছে, কোন কোন জায়গায় আপনাকে বঞ্চিত করা হচ্ছে, সেটা রাষ্ট্রশক্তির দ্বারাই হোক। আর রাষ্ট্রের মধ্যে যারা থেকে সেই অফিসাররা ঠান্ডা ঘরে বসে লুপহোল বার করছে, যেটা থেকে স্ত্রী বলুন, এই রাজেশ্বর দাদা বলছিলেন যে এই সব জায়গা আসল আতুর ঘর নয়, আতুর ঘর হচ্ছে ওই বিএলআরও দপ্তর, যেটা রাজেশ্বর দাদার সাথে আমি 100% সহমত। 2002 সাল থেকে যে ধারাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে, এসআইআর প্রক্রিয়া, যে অরিজিনাল আমাদের বাংলার ভোটার কারা, আমি রাজেশ্বর দাদার কাছে 100% সমর্থন নিয়ে বললাম 2000 সাল কাট অফ থাক। আর কারা এই রাজ্যের আদিবাসী, কারা আদিবাসী তাকে সুনিশ্চিত করা হোক। ধীরে ধীরে আদিবাসীদের জল জমিন জায়গা থেকে উচ্ছেদ করার একটা সুনির্দিষ্ট সুচতুর পরিকল্পনা চলছে। অযোধ্যা পাহাড় জানেন, এখানের পাঞ্চায়েত ড্যাম জানেন, আমাদের পশ্চিম বর্ধমান জানেন, যেখানে দীর্ঘদিন ধরে শয়ে শয়ে বছর ধরে আদিবাসী মানুষজন বসবাস করছে, সেই সমস্ত জায়গায় তাদের বলা হচ্ছে তোমার এই জায়গা আজকে ইসিএল কোম্পানির, তোমার এই জায়গা আজকে মিনারেলস পাওয়া গেছে, তোমাদের দীর্ঘদিনের বাসস্থান চলে গিয়ে অন্য কোনো জায়গায় আমরা সিএসআর পলিসি বলুন বা আরআর পলিসি বলুন আপনাদের নিয়ে গিয়ে সেখানে বসিয়ে দেবো। খুব ভালো কথা, আদিবাসী লোকজন গিয়ে বসে যাব। আর এই কথাটাই যদি আমরা বলি, কলকাতার বুকে পেট্রোলিয়াম পাওয়া গেছে, কয়লা পাওয়া গেছে, আকরিক লোহা পাওয়া গেছে, বা ইউরেনিয়াম পাওয়া গেছে, আপনাদের কলকাতা থেকে তুলে নিয়ে এসে অযোধ্যা পাহাড়ের মাথায় বসাবো, ওই কলকাতার বাবুরা মেনে নেবে তো? এখানের সরকার মেনে নেবে তো? ওনারা যদি না মেনে নেন, আমরা কেন মেনে নেব মশাই? যাই হোক, এই ফিডার স্কুলের কথা যেটা বলছিলাম, ডাঙ্গালের বনকাটি কাকসা, আর আমাদের দুর্গাপুরের ফুলঝোরের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়। আমার কাছে পেপার আছে, ডকুমেন্টস আছে, ডকুমেন্টস ছাড়া কথা বলি না। যার যদি নেবার থাকে, কোন মিডিয়া বন্ধু, কোন ইন্টেলিজেন্সের লোক, মুখ্যমন্ত্রীর কাছে 2016 সাল থেকে দরবার করা হচ্ছে যে দিদিমণি কি ম্যাডাম, আদিবাসী মানুষরা পড়াশোনা শিখতে চায়, মূল স্রোতে থাকতে চায়, যে ইংলিশ মিডিয়াম স্কুল আদিবাসী মানুষের কাছে দুঃসাধ্য, যেখানে প্রতি মাসে হাজার হাজার টাকা লাগে, সেইখানে আমরা স্কুলে পড়াতে পারবো না। কিন্তু সরকার যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আর স্টেট গভর্নমেন্ট হোক, যেখানে ফান্ডিং করছে ছেলেপুলেদের রেসিডেন্সিয়ালি রেখে তাদের মানসিক শক্তি বিকাশ করে, তাদের শারীরিক শক্তি বিকাশ করে, তাদের পড়াশোনার মান উন্নয়ন করার জন্য যে জায়গা তৈরি হচ্ছে, সেই জায়গাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে ভাবুন, আমরা নাকি উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছি। খবর আছে নাকি, যদিও আমার কাছে ডকুমেন্টস নেই। বিভিন্ন মিডিয়া, বিভিন্ন জায়গায় নাকি বলা হচ্ছে 11 কোটি টাকার ধ্বংসা মাদল নাকি দেওয়া হয়েছে আদিবাসী পরিবারে। 11 কোটি টাকা। আর আমরা বলছি এই ধ্বংসা মাদল
আদিবাসীদের চিরাচরিত প্রথার একটা জিনিস যা প্রত্যেকটি গ্রামে আপনি পাবেন। সেই গ্রামে যদি নাও পান, অন্য গ্রামের মাঝি বাবার থেকে আমরা সেখানের পারমিশন নিয়ে নিজেদের আচার অনুষ্ঠান বা রিচুয়ালস গুলো কমপ্লিট করি, যেখানে আমরা বলছি এডুকেশনকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেইখানে ধামসা মাদল আপনারা বলছেন 11 কোটি টাকা, আমরা বলছি সেই টাকা দিয়ে যে স্কুলগুলো বন্ধ হয়েছে, যে হস্টেলগুলো বন্ধ হয়েছে, যে ইএমআইএস স্কুলগুলোতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যে ফিডার স্কুলগুলো বন্ধ করা হয়েছে, সেইগুলো খোলা হোক। কি দাদা আমি ঠিক বলছি তো? আমরা কি পড়াশোনা শিখবো না? আমাদের আদিবাসীদের কি এগিয়ে যাওয়ার কোনো অধিকার নেই? তাহলে কেন বলবো না আমরা ধামসা মাদল নেব না, আমাদের এডুকেশনটা দিন? বলবো কি বলবো না? আমরা এখানে কোনো চটুকার রাজনীতির কথা বলতে আসিনি। যেটা আমাদের দাবি দেওয়া, আর পশ্চিমবঙ্গ এমন একখানা জায়গা, আপনি যদি নিজের অধিকারের দাবিতে কথা বলেন তাহলে আপনাকে বিরোধী দল বলে তাকিয়ে দেবে। কালকে ঘরে লোক পৌঁছে যাবে, তুই বড় বড় ভাষণ দিয়েছিস না, বড় বড় কথা বলেছিস। তো দাদা, আজকে আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা যদি এডুকেশন ঠিক করে না পাই, আমরা যদি স্বাস্থ্য ঠিক করে না পাই, ভারতের সংবিধান যে মৌলিক অধিকারগুলো আমাদের দিয়েছে সেইগুলো যদি খর্ব করার কেউ চেষ্টা করে, কোন রাজনৈতিক দলই হোক, আর কোন দাদা দিদি হোক, আর কোন ভাই হোক, তাদের কিন্তু আদিবাসীরা ছেড়ে কথা বলবে না বন্ধু। সেই ফিডার স্কুলে পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমান যখন একটা বর্ধমান ছিল, সারা বাংলার 7টা জায়গায় যখন ফিডার স্কুলটা হয়েছিল, আপনারা জানেন ফিডার স্কুলটা কি? যাদের অর্থনৈতিক বল নেই অথচ ছেলেপুলেদের পড়াশোনা সুন্দর করে শেখাবার মনে ইচ্ছে আছে, তাদের ছেলেপুলে ওই হোস্টেলে থেকে খাওয়া দাওয়া করে, শরীর শিক্ষা করে, সামাজিক শিক্ষা করে, আমাদের আরিচালি কালচার শিখে তারা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি হতো। সেইখান থেকে রাজ্যের আরো বড় বড় স্কুলে সেটা আপনার হতে পারে নবোদয়। আজকে যখন বর্ধমানে এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল তৈরি হয়েছিল বা আমাদের ফিডার স্কুল তৈরি হয়েছিল, যেটা আজকে প্রায় বন্ধের মুখে, আপনাদের বলে দিয়ে যায় এই সমস্ত ফিডার স্কুল 2016-17 পর থেকে পর্যায় করে বন্ধ করতে 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 আজকে একটা বন্ধ হবার জায়গা না, পুরো বন্ধই করা যায়। সেখানে আদিবাসী আমাদের মায়েরা, আমাদের বোনেরা নিজের কষ্টার্জিত টাকায়, নিজের পেটে না খেয়ে নিজের বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য প্রতি মাসে 2,500 থেকে 3,000 টাকা করে দিয়ে যায়, যাতে ছেলেপুলে সঠিক শিক্ষা পায় এবং সমাজে মাথা উঁচু করে থাকতে পারে, নিজের অধিকারটা ছিনিয়ে নেবার জন্য সবার সামনে ঠিক কথাটা বলতে পারে। আজকে যেখানে শিক্ষকরা রাস্তায়, সেখানে আমরা চাকরি কোন মুখে চাইতে যাব? আজকে যেখানে প্রত্যেকটা রিক্রুটমেন্ট যে হচ্ছে গ্রুপ ডি থেকে, আমরা গ্রুপ ডির কথাই বলছি, আমাদের ফুলঝরে পণ্ডিত রঘুনাথ মুর্মু যে স্কুল রয়েছে সেইটা ভগ্ন প্রায় হয়ে গিয়েছিল। যদি প্রায় 2 বছর আগে সিদ্ধান্ত মান্ডি নামে একমাত্র ক্লাস 7-এর ছেলেকে যদি না সাপে কামড়ে মারত, আজকে সেই স্কুলটা ঘুরে দাঁড়াতে পারত না। তাহলে ভাবুন, আমাদের আদিবাসীদের প্রত্যেকটা অধিকার নেবার জন্য একটা করে কি প্রাণ যাবে? আমরা কি সেটা মেনে নেব? আজ বিভিন্ন আন্দোলনের ফলে একটা মোটা টাকা স্যাংশন হয়েছিল। আজকে পণ্ডিত রঘুনাথ মুর্মু বিদ্যালয় ফুলঝোরের নতুন করে সাজছে, নতুন করে সেখানে ছেলেমেয়েরা মুক্ত বাতাসে পড়াশোনা করা শিখতে চাইছে। আজকে ইএমআরএস কি হয় জানেন? যে সাপ্লাই চেইন ফিডার স্কুল থেকে আছে, আমার পাশে গোড়াদা বসে আছেন, যিনি সিএসআর পলিসির মাধ্যমে বিভিন্ন কোম্পানির পা ধরে ধরে সেই স্কুলগুলোকে দাঁড়া করাচ্ছেন। ওই জন্য আমি গোড়াদাকে জোহার জানাই, বাবুদাকে জোহার জানাই, সেই জায়গাগুলোকে দাঁড় করিয়েছেন। শুধুমাত্র খাবে আর থাকবে, এইটুকু দরকার, এর থেকে বেশি কিছু দরকার নেই। সেই জায়গাগুলো একটার পর একটা শেষ করে দেওয়া হচ্ছে।
ইএমআরএস আজকে লটারি চলে এসেছে। যারা এই বিভিন্ন ফিডার স্কুল থেকে পাস করে আসতেন তারা ডাইরেক্ট সেখানে টেস্টের মাধ্যমে এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে তারা ভর্তি হতে পারত। কিন্তু বর্তমানে কোন নাকি একটা কমিটি আছে পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদ নাকি, তারা ডিসাইড করেছে লটারির মাধ্যমে সেখানে ভর্তি হবে। তাহলে আমাদের কথা 1 থেকে 10-এর মধ্যে যে সমস্ত ছেলে বা 1 থেকে 2-এর মধ্যে যে সমস্ত ছেলে এই ফিডার স্কুল থেকে অত্যন্ত তীক্ষ্ণ ছেলে পাস করে বেরিয়ে এলো, তারা এই লটারির মাধ্যমে তারা যদি এই স্কুলগুলো ইএমআরএস এর চান্স না পায় তাদের ভবিষ্যৎটা কি হবে? আজকে জিজ্ঞাসা যখন আমরা বিভিন্ন বিসিডব্লিউ অফিসে জিজ্ঞাসা করেছি কেন এই সিস্টেম, না এটা গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করেছে, গভর্নমেন্টের পলিসি, আমরা এসডিওকে জিজ্ঞাসা করি আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে সমস্ত ব্রাইট স্টুডেন্ট যারা ওই সমস্ত স্কুল থেকে বেরিয়ে এসেছে তারা কি হায়ার এডুকেশন পাবে না? সেখানে আমাদের বলা হচ্ছে শিক্ষা সবার জন্য সমান। আমরা বলছি শিক্ষা অবশ্যই সবার জন্য সমান হবে এবং শিক্ষার যে মাপদণ্ডটা হবে, শিক্ষার যে জায়গাটা শুরু হবে, সেইটা আমার প্রান্তিক যে মাটা আজকে রাস্তায় খাটছে তার ছেলেও যে শিক্ষা পাবে আর আমার ছেলেও একই শিক্ষা পাবে, তবেই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সুদৃঢ় উন্নতি হবে। না হলে আদিবাসী মানুষ কেন খেটে খাওয়ার পরিবারের বাচ্চারা চিরকাল পিছনের সারির ব্যাক বেঞ্চে বসে থাকবে আর বড় বড় মাল্টি ন্যাশনাল স্কুলে বড় লোকেদের ছেলেরা পড়বে আর আমাদের চিরকাল তাচ্ছিল্য করে যাবে। আমরা সব মানছি, সব দেখছি, সব বুঝছি। বন্ধু, যা কিছু বলার বলবো। এইখানে আমার স্কুলের কথা বললাম, আপনারা এইখানে যখন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আমার যে ডাঙ্গালের যে ফিডার স্কুল আছে তার পাশেই হচ্ছে বীরভূম, তার পাশেই হচ্ছে পূর্ব বর্ধমান, ওখানের ছেলেরা ভর্তি হতে পারছে না। যদি কেউ অ্যাপ্লিকেশন করে সেই অ্যাপ্লিকেশন সরাসরি খারিজ হয়ে যাবে, কারণ একমাত্র যে জেলায় এই ইএমআরএস গুলো আছে সেই জেলার ছেলেরাই ফর্ম ফিল আপ করতে পারবে, স্টুডেন্টরা, এবং পড়াশোনা করতে পারবে। তাহলে আমাদের কথা হচ্ছে যখন ইএমআরএস তৈরি হয়েছিল তখন তো পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমান ছিল না, বর্ধমান একটাই ছিল, বা পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর ছিল না, একটাই ছিল। তাহলে আজকে কি যখন কোনো ওখানে ওই ধরনের কোন স্কুল আর নেই, আমরা কি একটা ডিএম আর একটা ডিএম পাস করে গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করতে পারি না যে আদিবাসী ছেলেগুলো পড়তে চাইছে ম্যাডাম, আদিবাসী ছেলেগুলো পড়তে চাইছে স্যার, তারা আরো বৃহত্তর শিক্ষা নিতে চাইছে, তাদেরকে এই দুটো জেলায় কনসিডার করা হোক, কমসে কম তারা এই ফিডার স্কুলে বা এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে তারা যাতে দাখিল হতে পারে তার জন্য কিছু আইন কানুন স্লট করা হোক। আমাদের দাবি দীর্ঘদিন ধরে আমরা রাস্তায় অতএব এদের উপর অত্যাচার করা যায় আর ঠিক
তৃণমূল হয়ে আন্দোলন করেছেন, আমাদের এই স্টেজ থেকে বা ব্যক্তিগতভাবে গুটি বয় কিছু কিছু সংগঠন আছে, মায়েরা আমার একটু শুনবেন, বোনেরা আমার, বাবা কাকারা শুনবেন, আমার দাদারা শুনবেন, এইটা বলা হয় নাকি? আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের মদ মাংস হাড়িয়া আর টাকা আর বিরিয়ানির লোভে এখানে আনা হয়েছে? শুনতে পেলাম না। একদম না। আপনাদের মদ মাংস হাড়িয়া বিরিয়ানি খাইয়ে এখানে আনা হয়েছে? আপনারা কিসের জন্য এসেছেন? নিজের অধিকারের জন্য। সেই সব দালালদের, সেই সব আদিবাসী সমাজের মধ্যে ঢুকে থাকা এই ধরনের ভুলভোগাদের সমাজ থেকে বার করুন। যারা বলছে শাসানো ইজা, হরিয়ার তো ইজা, লাল তো ইজা, দাদা সবুজটা আদিবাসী প্রকৃতির পূজারী, আর এই হলুদ রংটা প্রত্যেক সমাজে একটা পুণ্যের রং। কেউ বা কারো এটা পেটেন্ট করা রং নয় যে বলবে আমার ফ্ল্যাগ নিয়ে আসা যাবে না, আমার লোক সেখানে যাবে না। আমি এখানে দাঁড়িয়ে বলবো, আজকে সমাজ যদি বেঁচে থাকে তবে আপনি বেঁচে থাকবেন, আর আপনি বেঁচে থাকলে আপনার সংগঠন, আর আপনার সংগঠন বেঁচে থাকলে আপনার ফ্ল্যাগ। আজকে দেখতে পাচ্ছি সেই ফ্ল্যাগ গুলো এখানে নড়ছে, একটু বেশি বেশি করে নাড়ান তো। ক্যামেরাতে বন্ধ করবো, একটু ফ্ল্যাগ গুলো ছবি তুলুন আর সোশ্যাল মিডিয়ায় দেবেন যেই ফ্ল্যাগ গুলো নাকি আনা বারণ ছিল। তো বেশি কথা বললে সময় যাবে। ক্ষুদ্র মানুষ আমি, কোথাও ভুল চ্যুতি হয়ে থাকলে মাফ করে দেবেন। কিন্তু তারও আগে একটা কথা বলবো, এই সুদীর্ঘ মিছিল যে সমস্ত পুলিশ বা অফিসাররা গাইড করে নিয়ে এলেন এবং আমাদের ইউনাইটেড ফোরাম বা আদিবাসী কল্যাণ সমিতির যে মিছিলের জন্য স্থানীয় মানুষের অসুবিধার শিকার হলেন, তার জন্য আমরা ক্ষমা চাইছি। আচ্ছা ব্যক্তিগত দু একটা কথা, আমি দুটো কথা বলবো, বেশি বলবো না দাদা, মাফ করবেন একটু। আচ্ছা আপনারা জানেন এই 26-এ তো ভোট আসছে, সারা পশ্চিমবঙ্গে কতগুলো সিট আছে, তার মধ্যে এসটি কটা সিট রিজার্ভ, তার মধ্যে এসটি অধ্যুষিত এলাকায় কতগুলো সিট, তার মধ্যে আদিবাসী ভোট ব্যাংক একটা ডিসাইডিং ফ্যাক্টর কতগুলো সিটে আপনাদের জানা আছে? কেউ জানাবে না, কেউ জানাবে না। আপনাদের একটা জিনিসই করবে, দাম সামাদলটা দেবে, আর আমার নেতাটা আসবে সামনে নাচতে হবে, আমার মন্ত্রীটা আসবে সামনে নাচতে হবে। আরে আদিবাসী আর নাচবে? কোন নেতা মন্ত্রীর সামনে তাহুল দাউল নেমে যা। আবরিন যখন ওই মিতনটাকে
কে চালায়? সে ইউনাইটেড ফোরাম ঋণ রামদাস দা চালায়। দিকুরিনু গগো তকো দিকুরিনু বিটিতে কোকো এনে নাকি? তাহলে আবো চেতা বনে নে যাও না মিথ্যা বহরে তো হইয়া। আর 100টা প্রায় সিটে আদিবাসী একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর। সেই ফ্যাক্টরটা মাথায় রেখে আগামী দিন আমাদের চলতে হবে। কারণ এইটা সেই জায়গা নয় বললে একটু রাজনীতির রং লেগে যাবে, আমি বলতে চাই না। যারা বুদ্ধিমান মানুষ তারা বুঝতে পেরেছেন। যদি আমার কোনো কথায় কারো খারাপ লেগে থাকে, কারণ আমার অধিকারের কথা আমি 100 বার বলবো, তার জন্য জেল জরিমানা দেওয়া হবে, তাই হবে। আমাদের আদিবাসীদের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করতে হবে, আমাদের আদিবাসী মানুষের জল জমি রক্ষা করতে হবে, আমাদের আদিবাসী ভ্যাকেন্সি দূর করতে হবে, এবং আদিবাসীদের যেটা মৌলিক অধিকার সেইটা সরকারকে দিতে হবে। সেইটা সরকারের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে। কারণ যে বা যিনি যখন মুখ্যমন্ত্রী বা মন্ত্রী হন তারা কিন্তু সাধারণ মানুষের, তারা কিন্তু কোনো নির্দিষ্ট দলের নয়। সবাইকে উলগুলাল জবাব জানাই। আপনারা ভালো থাকবেন। লাস্টে একটা স্লোগান দেব, ইউনাইটেড ফোরাম চিৎকার, জিতকর ইউনাইটেড ফোরাম চিৎকার। আরে এত বাবর বাঁচাওয়া, আরে এত বাবর বাঁচাওয়া। ওইদের বোন হাতাওয়া। We want justice. জাস্টিস জাস্টিস We want justice. জাস্টিস জাস্টিস। সবাইকে আন্তরিক গুণগুলান জানাই। এই মাসটা হচ্ছে বাবা বিরসার জন্মদিনের মাস। ওই জন্য আর একবার সবাই সামনে বলি, আরে তীর ধনুকে মারোটা, সালাম তো জোহার। আপনারা যাদের আগ্রহে বসে আছেন, আপনারা ইতিমধ্যে আমরা দুজন ঝাড়খণ্ডের নেতৃত্বকে আমরা পেয়েছি। আরো দুজন আসার আমাদের কথা আছে, চলছে, কারণ তারা রাস্তায় আছে। অলরেডি আমরা already honorable leaders have come from Jharkhand to grace honor assembly. Shashi Panna, you know, Shashi Panna is not just a name, he is an inspiration to the youth generation. Now we will honor him too. So I am asking Anupama Singh, she is Vice President of Judo Women Wing. জোরে হাততালি। ইতিমধ্যে আরেকজনকে আমরা পেয়েছি, আপনারা জানেন। ইতিমধ্যে আমরা আরেকজন নেতৃত্বকে পেয়েছি, রাকেশ বারাই, অ্যাডভোকেট রাকেশ বারাই। He is a leader of our Adivasi community. I request Honorable President of Bankura District, W. Kollani Maji, to felicitate him. Please come forward for pouring him. এরপরে আমাদের সামনে বক্তব্য রাখবেন রঞ্জিত মোদী মহাশয়। আজকের এই আদিবাসী সমাবেশে মঞ্চে উপবিষ্ট আছেন আদিবাসী কল্যাণ সমিতি, ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী নেতৃবৃন্দ, অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃত্ব, আমার ঝাড়খণ্ড থেকে আগত শশী পান্নাজি, আমার শশী ভাই, এবং
সাথী। আর সামনে যারা আছেন আদিবাসী যৌবন, আজকে যারা এই অধিকার সচেতন সমাবেশে এসেছেন, সবাইকে তৎসহ সাংবাদিক বন্ধু, পুলিশ প্রশাসন যারা আছেন, সবাইকে আমার তরফ থেকে, আদিবাসী একতা মঞ্চের তরফ থেকে, আদিবাসী কড়া কল্যাণ সমিতির তরফ থেকে জোহার, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সমাবেশটা অন্যান্য সমাবেশের থেকে একটু মৌলিকভাবে পার্থক্যটা এই সমাবেশে আসার জন্য কোন গাড়ি কেউ দাদা দিদিরা দেয়নি, গাড়ি ভাড়া দেয়নি। এই সমাবেশে আসার জন্য কোন প্রলোভনের দরকার হয়নি। আর এই সমাবেশে ধান সমাদল দেওয়া হবে না। এই সমাবেশটা কোন আদিবাসী বন্ধুদের ভাতার ব্যবস্থা করা হবে না। শুধুমাত্র তারা অধিকার বঞ্চনার জন্য। আগামী দিনে আদিবাসী, আমার এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা, আগামী আদিবাসী ছাত্রছাত্রীরা যারা কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, হাই স্কুলে পড়ছে, প্রাইমারি স্কুলে পড়ছে, তাদের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে চিন্তিত যারা, সেই আপামর আদিবাসী অধিকার সচেতন মানুষ আজকে এই সমাবেশে যোগদান করেছেন, তাদের জন্য আমি গুরুদান জোহার জানাচ্ছি। আর বুঝতে হবে, এই সময়টা হচ্ছে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়ার সময়। আমাদের শহীদরা অর্থাৎ ভোট না দেওয়াটাও কিন্তু ভোট দেওয়া। তো আদিবাসী ভাই বোনেরা, আমার ভাই বোনেরা,
তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। ছাব্বিশে নির্বাচন, আদিবাসীরা সেই নোটার প্রশ্নে ভোট বয়কট করে কিনা আগামী দিনে সেই পথ বেছে নেবে তারা। তাই সরকারকে আমরা এই সমাবেশ থেকে একটা জানান দিতে চাই, প্রশাসনকে জানান দিতে চাই, রাজনৈতিক দলগুলোকে জানান দিতে চাই যে আগামী দিনে যদি আদিবাসী অধিকার রক্ষার প্রশ্নে আপনারা সদর্থক ভূমিকা পালন করেন তবে আদিবাসীরা এই গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করবে। না হলে হয়তো আদিবাসীরা আগামী দিনে 2026 সালের ভোটে বিরত থাকতে পারে। সবাইকে ধন্যবাদ। একত্রিত হবেন, জুমিত করবেন, আগামী দিনের অধিকার রক্ষার জন্য লড়াই করবেন। সবাইকে উর্দুলান জোহার জানাচ্ছি। আমার কথা শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের সামনে বক্তব্য রাখবেন বিপ্লব সরেন মহাশয়। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে ইউফাওয়ের সমর্থনে আজকে এই বাঁকুড়ার সম্মেলনী কলেজ ময়দানে আদিবাসীদের ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। এই সমাবেশে সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে আমার আদিবাসী মা দাদা ভাই বোন এবং এই মঞ্চে বিভিন্ন সামাজিক সংগঠনের বরিষ্ঠ অনুভবী নেতৃত্ববৃন্দ এবং এইমাত্র ঝাড়খণ্ড থেকে আমরা পেয়েছি অত্যন্ত গর্বের বিষয়, বর্তমানে আদিবাসী আন্দোলনের ফায়ার ব্র্যান্ড লিডার সতী পান্না ভাইকে, সাথে সাথে অ্যাডভোকেট রাকেশ করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, জোহার জানাচ্ছি। আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করব না। এই বাঁকুড়ার মাটিতে দাঁড়িয়ে ঐতিহাসিক সমাবেশে, আদিবাসী সমাবেশে আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করব না এই কারণে, যেসব দাবিকে সামনে রেখে আমরা আজকে এখানে মিলিত হয়েছি, যেসব দাবিকে সামনে রেখে আমাদের বক্তাগণ আজকে আপনাদের সামনে বক্তব্য তুলে ধরছেন, আমি সেগুলো বিষয়ে আর পুনরায় বলব না। আমি যেটুকু বলার জন্য এই মাইক্রোফোনটা ধরলাম, যে কথাটা না বললেই নয়, আজকের এই সমাবেশ যেদিন থেকে ঘোষণা হয়েছে, আজকের এই সমাবেশের প্রচারপত্র যেদিন থেকে বিলি হয়েছে, কোথাও যেন কারো কারো চোখের ঘুম উড়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে, গায়ে অ্যালার্জি চলে এসছে। আমি তাদের নাম উল্লেখ করে জনসমক্ষে তাদের লজ্জা দেব না। আবার এই সমাবেশকে বানচাল করার জন্য, এই সমাবেশে যাতে মানুষজন না আসে তার জন্য নেগেটিভ প্রচার করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক কলা কৌশল চলেছে। কিন্তু সেই ষড়যন্ত্রের সুবিধাগুলোকে ছিন্ন ভিন্ন করে আজকে জনবাদী ক্রান্তিকারী আদিবাসী মানুষ আজকে এই সমাবেশ স্থলে পৌঁছেছেন।
তার জন্য পুনরায় আমি নতমস্তকে জোহার জানাবো, ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। আর যারা আজকে যেসব মাতব্বর, যেসব শয়তান, যেসব ফুটবস্তা, মানে রাতের অন্ধকারে যারা পোস্টার ছিঁড়ে, রাতের অন্ধকারে যারা ফেস্টুনকে পুড়িয়ে দেয়, তাদেরকে মস্তান বলতে অন্তত আমার বিবেকে বাঁধে। আমি তাদেরকে ফুটবস্তান বলব। সেই সব ফুটবস্তান দিকে আমি দুটো কথা বলবো। তুমি তোমার রুচি মতো পোস্টার ছিঁড়েছ, তুমি তোমার দৃষ্টিভঙ্গি মতো পোস্টার ছিঁড়েছ, তুমি তোমার রুচি মতো আমাদের ফ্ল্যাগটাকে পুড়িয়ে দিয়েছ, তাতে কিছু যায় আসে নেই। তুমি বারবার পোস্টার ছিঁড়বে, আমরা বারবার পোস্টার লাগাবো। তুমি বারবার পোস্টার ছিঁড়বে, তোমার বাড়িতে পর্যন্ত পোস্টার লাগিয়ে দিয়ে আসবো। তুমি বারবার পোস্টারটা পুড়িয়ে দেবে, তবে যদি ধরা পড়ো, এই বাঁকুড়ার মাটিতে তোমাকে পুঁতে দিয়ে যাব। কারণ আদিবাসীদের কাছে পোস্টার শুধু পোস্টার না, আদিবাসীদের কাছে পোস্টার শুধু শুধু একটা কাগজের টুকরো না, আদিবাসীদের দাবি সম্বলিত পোস্টার, আদিবাসীদের জাত্যভিমান, আদিবাসীদের সেন্টিমেন্ট, আদিবাসীদের আবেগ, আদিবাসীদের অস্মিতা, আদিবাসীদের অহংকার, সেই অস্মিতারা আঘাত করলে আদিবাসীরা দেখতে পেলে কিন্তু ছেড়ে কথা বলবে না। তাই আমি সেই ফুটো মুস্তানদিককে অন্তত এই বাঁকুড়া বাজারে যারা আমাদের পোস্টারগুলো ছিঁড়েছ, তারা নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে আদিবাসীদের পোস্টার ছাড়া সাহসিকতা দেখাবে না। আর যদি সাহস দেখাও, প্রকাশ্যে দিনের বেলায় আমাদের সামনে ছিঁড়ে দেখাবে। যদি না হাতটা ভেঙে দিতে পারি, তাহলে কোনোদিন সমাবেশ হবে না, কোনোদিন সমাবেশ করবো না। আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করবো না। তেহেন নবাকুড়া সম্মিলনী কলেজ গোটারে আবু নড়ে বসেটের এখানে আবু বসেটের এখানে আবহাওয়া যা সাংবিধানিক হক, আবহাওয়া যাহা বুনিয়াদী হক, আবহাওয়া যাহা গণতান্ত্রিক হক, ওনা ওটা কোথায় অনুগ্রহ করা, ওনা ওটা কোথায় চাবা করা। नवा कोरोना 20 जन लगी कहते हैं तमाम आदिवासी को तीन सबक कते नवा को विरुद्ध रे लड़ाई दरकार करा, नवा को विरुद्ध रे गर्जाव नक्की करा, नवा को विरुद्ध रे चेतावना चढ़ावा नक्की करा। मुझे रे नवा की मेरा धरती रे हमें संताल करना, हमें मुंडे करना, हमें कोड़ा करना, हमें भूमिज करना, हमें ओरान करना, हमें लाका करना, नोआ माउपुरुन तंतमा, मेंटल निको, पंचा तहन होकान, हमार राष्ट्र कथा मुरे हमार गणतंत्र पहले चलते पंचा होकान, आदिवासी उपरंते तीती सभा कते लहई तगरा आगुन होगा, लहई तगरा जपाम होगा, तबे लगे नोला लहई तगरा, तबे लगा कसर पंचा, तबे लगे संत कहलाया, तारा कमुद्र पुत्र भाई कहलाया। नोआ को बड़ा कथा मेन कते तेहे इंद्रराय को बाबा को आज আমরা এখানে উপস্থিত হয়েছি দেলাম সাত বর্গা খেলার যুগে জিতকার আদিবাসী কথা জিতকার জিতকার আদিবাসী কথা জিতকার 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 আদিবাসী কথা জিতকার জিতকার মাতালে সালাম করে জোহার সাহেব। অনেক অনেক মূল্যবান কথা মাননীয় গডের, অনেক ধন্যবাদ। You know, Shashi Panna is a student leaders. Everybody knows. Student leaders. Just now I am calling him to come on the dais to deliver your valuable speech. Please
Welcome, Alex. बांकुड़ा के साथियों को हुल जोहर, हुल जोहर। ये आंदोलन की आग झारखंड में लगी थी, लेकिन ये आग आज मैं देख रहा हूं कि बांकुड़ा पश्चिम बंगाल तक पहुंच गई है। अभी तो ये शुरुआत है। ये लोग जो फर्जी आदिवासी लोग आदिवासी का सूची में शामिल होना चाहते हैं, कभी खुद को क्षत्रिय का वंशज बताते हैं, कभी ये लोग अपने आप को शिवाजी का वंशज बताते हैं, कभी अपने आप को ये लोग लव कुश का वंशज बताते हैं। लेकिन आज इस बांकुड़ा की ऐतिहासिक धरती से हम संदेश देना चाहते हैं कि कुर्मी न आदिवासी था, न है, न कभी आदिवासी बन सकता है। मैं आप सभी साथियों से पूछना चाहता हूं, क्या कुर्मी आदिवासी है? क्या इनको आदिवासी बनने देंगे? नहीं देंगे। ये आवाज झारखंड से निकल करके बंगाल तक पहुंच गई और हम इनको कहना चाहते हैं कि ये कुर्मियों को आदिवासी बनने का अरमान है, ये कुर्मियों को आदिवासी बनने का अरमान है, लेकिन हम उन्हें आदिवासी बनने नहीं देंगे। ये पूरे आदिवासी समाज का फरमान है और ये फरमान आज इस बंगाल की धरती से भी निकल गया है और ये फरमान केंद्र सरकार तक पहुंचेगा, क्योंकि आप ऐतिहासिक दस्तावेज उठा के देखिएगा, चाहे वो आजाद भारत से पहले या आजाद भारत के बाद, सभी दस्तावेज में कहीं से भी कुर्मी आदिवासी नहीं है। लेकिन ये लोग पिछले कुछ सालों से फर्जी इतिहास, फर्जी नैरेटिव गढ़ रहे हैं। अभी हाल ही में इनका एक इतिहासकार है, हम लोग उनको फर्जी इतिहासकार कहते हैं। चुआर विद्रोह हुआ था, आप लोग सभी लोग जानते होंगे। उसका नेतृत्व रघुनाथ सिंह भूमिज कर रहे थे, लेकिन इन चालाक चतुर लोग को देखिएगा, ये लोग रघुनाथ सिंह भूमिज का नाम बदल करके रघुनाथ महतो कर दिए। अब आप ही बताइए, हम आदिवासी लोग कभी इतिहास चोरी नहीं करते हैं, हम आदिवासी इतिहास गढ़ने में विश्वास करते हैं, लेकिन ये लोग हमारा इतिहास चोरी करके आज खुद को आदिवासी में शामिल करवाना चाहता है। लेकिन हम इनको कहना चाहते हैं कि ना राजनीतिक चाल से, ना झूठे प्रमाण से सच्चे आदिवासी का पहचान होती है, उसके अपना ईमान से। और हम सब सच्चे आदिवासी हैं, हम इनके जैसे झूठा इतिहास नहीं लिखते हैं, बल्कि हम इतिहास गढ़ने में विश्वास करते हैं। ये यहां से बांकुड़ा से संदेश है। साथियों, ये लड़ाई हमने शुरुआत नहीं की थी, हम तो शांत से थे, आराम से बैठे हुए थे, हम आंदोलन भी नहीं कर रहे थे। लेकिन अचानक से इनके कुछ नेता द्वारा 20 सितंबर को रेल टेका किया गया और रेल टेका करके आदिवासी समाज को उकसाने का काम किया गया। लेकिन हम लोगों ने भी प्रण लिया था कि इस बार रेल टेका करने वालों का घुटने टेकवा देंगे और इस बार का परिणाम ये है, ये लोग एक दिन रेल टेका किए, लेकिन हम लोग आदिवासी लोग पूरे राज्य में आग किया, बंगाल पहुंच गया। हर दिन, हर 2 दिन में कहीं ना कहीं एक बड़ा आंदोलन हर जिला, हर प्रखंड में हो रहा है। तो ये आदिवासी का ताकत है और ये आदिवासी जब जाग जाता है ना, उसको सुलाना बहुत मुश्किल होता है। और ये लोग कहते थे कि आदिवासी सोया हुआ है, लेकिन इनको पता नहीं था। अब आप ही बताइए, एक सोता हुआ शेर को चूहा जाकर के जगा देगा और दोनों में भिड़ंत होगी, तो बताइए कौन जीतेगा? कौन जीतेगा? शेर जीतेगा।
ये शेर इस बंगाल की धरती में भी अब दहाड़ रहा है। हम उनसे कहेंगे कि तुम अपना मांग वापस ले लो, नहीं तो ये उलगुलान जारी रहेगा। और ये उलगुलान की शुरुआत हम नहीं तुम किए थे, और ये आग हम नहीं लगाए हैं, ये आग उनके द्वारा लगाया गया है। तो अगर आग तुम लगाए हो तो आग भी तुम्ही को बुझाना होगा, नहीं तो हम लोग इस आग में तुमको ऐसे जला के राख कर देंगे कि पूरे देश में इनका अस्तित्व खत्म हो जाएगा। क्या आप लोग तैयार हैं? लड़ेंगे, जीतेंगे। यही जज्बा के साथ हम लोगों को लड़ना है। जो दस्तावेज और जो दावा ये लोगों के द्वारा किया जाता है, ये लोग कहते हैं कि आजाद भारत से पहले जब जनगणना हुआ तो हम लोग आदिवासी थे, लेकिन मैं इनको दस्तावेज के साथ बताना चाहता हूं, इनके जो रिसर्च स्कॉलर लोग हैं, इनके जो बुद्धिजीवी लोग हैं, आधा अधूरी जानकारी के साथ अपने समाज को भ्रमित कर रहे हैं। शायद बुद्धिजीवी सब सही नहीं होगा, मूर्ख लोग हैं ये लोग, क्योंकि इनको पता ही नहीं है जिस जनगणना के बारे में बात कर रहे हैं, दो तरह का जनगणना होता है, एक डिस्क्रिप्टिव सेंसस और दूसरा इंपीरियल टेबल फाइनल जो पब्लिश होता है। इनको पता ही नहीं है कि जो फाइनल इंपीरियल टेबल पब्लिश हुआ है आजाद भारत से पहले जनगणना का, उसमें कहीं भी कुर्मी लोग प्रिमिटिव ट्राइब का सूची में है ही नहीं। ये आधा अधूरी जानकारी देकर के अपने समाज को बरगलाने का काम कर रहा है। 1872 से लेकर के 1891 तक और उसके बाद 1931 तक ये लोगों को एग्रीकल्चर कास्ट में रखा गया, और जब 1931 का जो फाइनल सेंसस पब्लिश हुआ उसका इंपीरियल टेबल में कुर्मी लोगों को क्षत्रिय कहा गया। तो ये झूठा नैरेटिव अधूरी जानकारी के साथ ये लोग अपना दावा को सरकार के सामने रख रहे हैं। लेकिन हमारे राज्य सरकार, मैं जिस राज्य झारखंड से आता हूं, जहां पर अभी लगातार एक उलगुलान चल रहा है, कल ही हम लोगों ने हजारीबाग में एक बड़ा रैली करके आया है। हमारी सरकार ने एक नहीं 3 बार वर्ष 2005, माफ कीजिएगा, वर्ष 2004, 2015, 2020 तीनों बार TRI ट्राइबल रिसर्च इंस्टीट्यूट ने इनका मांग को खारिज कर दिया है, और वो एथनोग्राफिक स्टडी रिपोर्ट बनाए हैं। जो लोकपुर कमेटी में 5 मापदंड तय किया गया है किसी भी आदिवासी, किसी भी समुदाय को आदिवासी में शामिल करने का, उन 5 मापदंड में किसी में भी ये लोग फिट नहीं बैठते हैं। इसलिए इनको एक नहीं 3 बार TRI ने रिजेक्ट कर दिया है। उसके बाद वर्ष 2015 में मेरे पास लेटर है, मैं आप लोगों को दे दूंगा। केंद्र सरकार ने झारखंड सरकार को पत्र लिख करके सूचित किया कि ये जो कुर्मी लोगों का ST सूची में शामिल करने का मांग है उसे खारिज किया जाता है, और केंद्र सरकार के पास अब इनका कोई भी मांग लंबित नहीं है। इसके बाद ये लोग 2015 में ही झारखंड हाईकोर्ट में PIL दर्ज किए, उस PIL को भी झारखंड हाईकोर्ट ने रद्द कर दिया। उसके बाद यहां पर कलकत्ता हाईकोर्ट में भी PIL किया गया, उस PIL को भी कलकत्ता हाईकोर्ट ने रद्द कर दिया। उसके बाद ये लोग फिर से दोबारा झारखंड हाईकोर्ट में, बंगाल हाईकोर्ट में रिट पिटीशन फाइल किया है। लेकिन इनको मैं जानकारी देना चाहता हूं कि वर्ष 2000 में सुप्रीम कोर्ट का कॉन्स्टिट्यूशनल बेंच का फैसला है स्टेट ऑफ महाराष्ट्र वर्सेस मिलिंद, उसमें यह फैसला है कि कोई भी सरकार, राज्य सरकार और कोर्ट या न्यायाधिकरण किसी भी तरीके से ST सूची में किसी को ऐड या रिमूव नहीं कर सकते हैं। यार ये सुप्रीम कोर्ट का फैसला है, और मैं आपको जानकारी के बारे में बताना चाहता हूं, जानकारी देना चाहता हूं कि भारत का संविधान अनुच्छेद 141 कहता है कि जो सुप्रीम कोर्ट का जजमेंट होता है इस देश का सभी हाई कोर्ट में मान्य रहता है, उसको आप तोड़ भी नहीं सकते हैं। यहाँ का हाई कोर्ट पलट नहीं सकता है वो सुप्रीम कोर्ट का जजमेंट।
तो आखिर जब कोर्ट भी रिजेक्ट कर दिया है इसके मांग को, सरकार भी इसके मांग को रिजेक्ट कर दिया है, तो फिर ये लोग जबरन क्यों आंदोलन कर रहे हैं आदिवासी में शामिल होने का? असल में इनका असली मकसद है मुखिया से लेकर के मुख्यमंत्री बनना। इनका नजर आदिवासियों का आरक्षण पर है, आदिवासियों का जल जंगल जमीन पर है। इसलिए ये लोग फर्जी फर्जी इतिहास, फर्जी फर्जी नैरेटिव गढ़ करके ये लोग एसटी का सूची में शामिल होना चाहते हैं। लेकिन हम आज यहां से संकल्प लेकर के जाए कि हम किसी भी तरीके से इसको हम शामिल होने नहीं देंगे। डीआरआई ने तो इसको रिजेक्ट कर दिया है। मैं बंगाल के साथियों से भी मैं आग्रह करूंगा कि यहां पर टीआरआई नहीं है, यहां सीआरआई है। सीआरआई के पास भी आप जाइए और बोलिए कि इनका ये जो डिमांड है उसको खारिज करके केंद्र के पास भेजे, और जितना जल्दी ये सरकार इनका मांग को नहीं खारिज करती है तब तक आप लोगों को भी आंदोलन जारी रखना होगा। क्योंकि हम लोग झारखंड में गोलबंद होकर के आज घुटना टेकवा दिए हैं, और मैं आपको आश्वस्त करना चाहता हूं अब राज्य सरकार कतई भी दोबारा टीआरआई हम लोगों का रिकमेंड करने वाला नहीं है। लेकिन मुझे थोड़ा सा संशय बंगाल और उड़ीसा से है, क्योंकि बंगाल में भी सीआरआई है। तो मैं आप लोग से भी आग्रह करूंगा, ये उलगुलान जो शुरू हुई है ये रुकनी नहीं चाहिए, ये आग जल्दी रहने चाहिए, चाहे तेरे सीने में हो या मेरे सीने में हो, ये आग जल्दी रहने चाहिए। और ये लोग जो हम लोगों को बताता है कि 65,000 साल से यहां पर रह रहे हैं, ये बिल्कुल एकदम झूठा नैरेटिव गढ़ा गया है। राण सभ्यता के बारे में बोलता है ये लोग, बल्कि अब जो राण सभ्यता के बारे में जो ये लोग बात करता है, उस राण सभ्यता में आप देखेंगे कि 30 करोड़ साल पहले की सभ्यता कहा जाता है कि वो राण सभ्यता जो था वो 30 करोड़ साल पहले की सभ्यता। अब आप ही बताइए, एक तरफ ये लोग बोलता है हम लोग 65,000 साल पहले यहां पर आए हैं, और दूसरी तरफ ये लोग ये भी बोलता है कि राण सभ्यता हम लोग का है। तो बताइए, जब राण सभ्यता 30 करोड़ साल पहले का था, उस समय ये लोग था ही नहीं, तो कैसे ये लोग का सभ्यता हो गया भाई? तो ये झूठा जो नया सभ्यता निकाल रहा है ना, इसको भी हम लोग फाड़ के फेंकने का काम करेंगे। और मेरे राज्य में हाल फिलहाल में एक फर्जी टाइगर पैदा ले लिया है। अभी हाल फिलहाल में सुनते हैं कि बंगाल भी आया था, और बंगाल में भी अपने समाज को जगाने का काम कर रहा था, और वो झारखंड में हम लोग को बोलता है कि मैं संविधान का गुर्दा पुर्जा कर दिया हूं। लेकिन आज इस बंगाल की धरती से भी हम उनको चुनौती देते हैं कि तुम्हारा गुर्दा में इतना दम है तो आओ हमसे बात करके दिखाओ और अपना पुर्जा लेकर के आना। तुम्हारा पुर्जा वैसे फाड़ के फेंकेंगे कि कभी तुम्हारा आदिवासी नहीं बन पाओगे। तो ये लोग जो हम लोगों को सोचे थे कि आदिवासी लोग तो सोया हुआ है ना, ये आदिवासी की पहचान है, और ये पहचान और ये आवाज दबनी नहीं चाहिए। और मैं आप लोगों से आग्रह करूंगा, शायद ये पहली बार इस तरह का बड़ा रैली यहां पर आयोजन किया जा रहा है। जितना ज्यादा भीड़ यहां अंदर में है उतना ही बाहर में भी घूम रहे हैं, लेकिन ये ऐतिहासिक धरती है। दिसुम गुरु शिबू सोरेन का सपना था कि बृहद झारखंड में ये बांकुड़ा एरिया को भी झारखंड में रखा जाए, लेकिन शायद उनके सपना को पूरा हम लोग अभी तक नहीं कर पाए हैं। लेकिन अगर यहाँ के साथी संकल्प लेंगे तो जरूर उनका सपना भी एक दिन में पूरा होगा, क्योंकि जिस बृहद झारखंड की शिबू सोरेन ने कल्पना की थी वे झारखंड आज हम लोगों को मिला नहीं है। जो झारखंड हम लोगों को मिला है वे केवल बिहार का पार्ट है। लेकिन अब हम लोग पुरलिया, बांकुड़ा, आपका उड़ीसा में मयूरभंज, केवंझर, सुंदरगढ़, जसपुर, सरगुजा, बलरामपुर, अगर ये सब जिला को अगर हम मिला देते तो शायद मुझे लगता है कि आज जो झारखंड बना है ना, आज झारखंड में देश में सबसे ज्यादा अगर कोई राज्य में आदिवासी रहता तो वो झारखंड होता। लेकिन ये षड्यंत्र के तहत हम लोगों को 3-4 अलग अलग जिला में बांट दिया गया।
बल्कि वही उराव, मुंडा, संथाली, खड़िया हो, सब लोग, हम लोगों का संस्कृति एक साथ मेल खाता है। वही हम लोग एक अखाड़ा में नाचते हैं, वही हम लोग एक खेत में खेती करते हैं, लेकिन षड्यंत्र के तहत आदिवासी का एकता को तोड़ने के लिए अलग अलग राज्य में बांट दिया। तो ये भी हम लोगों को सोचना होगा, संकल्प लेना होगा। आप लोग यहाँ बहुत सारे युवा साथियों को भी मैं देख रहा हूँ, इसका भी मुहिम चलाना जरूरी है, क्योंकि अगर आदिवासी का पावर एक जगह कॉन्सेंट्रेट नहीं होगा तब तक आप इस राज्य या इस देश में कंट्रोल नहीं कर सकते हैं। और मैं ज्यादा नहीं कहूंगा, लेकिन ये लड़ाई जारी रहनी चाहिए। ये लड़ाई बिरसा मुंडा, सिद्धू कान्हू, चांद भैरव जहां छोड़ करके गया था, उसको अब आगे बढ़ाने के लिए ये लड़ाई है। बस फर्क इतना ही है उस लड़ाई और इस लड़ाई में कि जो बिरसा मुंडा, सिद्धू कान्हू, चांद भैरव, फूलो झानो ने जो लड़ाई लड़ा था वो तलवार और तीर धनुष से लड़ा था। लेकिन अब वो दौर नहीं है, अब वो दौर नहीं रहा। अब हम लोगों को बौद्धिक लड़ाई लड़ना है। हमारा दिमाग को तलवार और तीर धनुष की तरह तेज करना है और विरोधियों को टक्करी देनी है। तो मैं ज्यादा नहीं कहूंगा, मुझे यहाँ पर किरण चंद्र चुप्पू जी ने बुलाया और जो भी आयोजन समिति के सभी सदस्य को मैं तहे दिल से धन्यवाद देना चाहता हूँ कि आपने मुझे इस योग्य समझा और इस बंगाल की धरती में आज जुलगुलाम करने के लिए बुलाया। मैं तहे दिल से सभी आयोजन समिति को मैं धन्यवाद देना चाहता हूँ। और आने वाला समय ये आग जलना चाहिए, जब जब आप इस बेटा को यहाँ पर बुलाएंगे, मैं तब तक आप लोगों के बीच में हाजिर होने का प्रयास करूंगा। बहुत बहुत धन्यवाद। जाते जाते एक बार जोरदार नारा लगाते जाएंगे। कुर्मी महतो होश में आओ, कुर्मी महतो होश में आओ, होश में आओ, होश में आओ। फर्जी इतिहास लिखना बंद करो, बंद करो, बंद करो, फर्जी इतिहास लिखना बंद करो, बंद करो, बंद करो। कुर्मी महतो आदिवासी बनना बंद करो, बंद करो, बंद करो। कुर्मी महतो आदिवासी बनना बंद करो, बंद करो, बंद करो। जो आदिवासी से टकराएगा सूर सूर हो जाएगा, आदिवासी से टकराएगा सूर सूर हो जाएगा। आदिवासी एकता जिंदाबाद, 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 आदिवासी एकता जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। जय आदिवासी, जय आदिवासी, जय आदिवासी, जय आदिवासी। बहुत बहुत धन्यवाद। खुशी पन्ना को बहुत बहुत बधाई देता हूँ। Many many thanks for valuable speech. Now I am calling Rakesh Barai. He is a advocate, so I think he is brilliant leaders of Jharkhand. Please welcome on the stage to deliver your valuable speech. जोहार बागुड़ा, जोहार और कहते जोहार। आदिवासी थे, आदिवासी ही रहेंगे, कि आदिवासी थे, आदिवासी ही रहेंगे। और हम हाय हेलो नहीं, हम जोहार कहेंगे, जोहार, जोहार। आज हम आदिवासी अपने हक अधिकार के लिए लड़ रहे हैं। हमारा जंगल जमीन छीन रहा है, लेकिन आज कोई और हमारे समाज में आने का कोशिश कर रहा है। आज कुर्मी समाज हमारा जो समाज है उसमें घुसना चाह रहा है। हमारे घर में घुस के वो हमारा रोटी छीनना चाह रहा है। आज वो कह रहा है कि हम भी आदिवासी सूची में शामिल होंगे, लेकिन हमें समझना होगा कि ये आदिवासी सूची में शामिल होना क्यों चाह रहे हैं। हमें समझना होगा, जानना होगा कि आखिर कल तक जो ये खुद को ओबीसी कहते थे, खुद को जो छात्री कहते थे, खुद को जो लोग उसके वंशज कहते थे, वे आखिर आज आदिवासी समाज में आना क्यों चाह रहे हैं। जो कल तक खुद को
सुपीरियर समझते थे, जो आदिवासी से छुआछूत मानते थे, वे आज आदिवासी समाज में घुसना क्यों चाह रहे हैं? इनका मकसद यही है कि जो भी आदिवासी को आरक्षण मिल रहा है उसमें ये फायदा चाहते हैं। कल तक जब आरक्षण नहीं था, तब जब आदिवासियों को दबाया जाता था, आदिवासी को शोषित किया जाता था, तब ये खुद को क्षत्रिय कहते थे। ये खुद को आदिवासी नहीं कहते थे, ये खुद को क्षत्रिय कहते थे। क्या कहते थे? ये खुद को क्षत्रिय कहते थे। लेकिन आज जब ये देख रहे हैं कि आदिवासियों को आरक्षण का लाभ है, नेता मंत्री बनने के लिए चुनाव में लाभ है, तब ये क्या कहते हैं कि हमें भी आदिवासी में शामिल होना है। क्या आप इनको आदिवासी सूची में शामिल होने दीजिएगा? क्या शामिल होने दीजिएगा? जोर से बोलिए, क्या आप इनको शामिल होने दीजिएगा? देखिए, मैं एक बात कहना चाहूंगा कि मत दबाओ हम आदिवासियों को कि लड़ना हमें भी आता है, कि मत दबाओ हम आदिवासियों को कि लड़ना हमें भी आता है। और इन हाथों ने धनुष छोड़े हैं, वरना तीर चलाना अब भी आता है। आप लोगों को तीर चलाना आता है या नहीं आता है? अगर कोई आपके घर में घुसकर आपकी रोटी छीनने का कोशिश करेगा तो आप उसको तीर से जवाब दीजिएगा या नहीं दीजिएगा? दीजिएगा या नहीं दीजिएगा? जब हम लोगों ने इनसे पूछा कि आप लोग तो कुर्मी हैं, आपके जो खतियान में है कुर्मी लिखा हुआ है, जब बिहार के कुर्मी आदिवासी की मांग नहीं कर रहे हैं, तब आप बंगाल, उड़ीसा और झारखंड के कुर्मी आप लोग क्यों आदिवासी की मांग कर रहे हैं? तब जानते ही क्या कहते हैं कि हम लोग कुर्मी नहीं हैं, हम लोग कुर्मी हैं। इनके अभी एक हमारे भाई ने कहा ना कि जो फर्जी टाइगर है, जब हमने इनसे पूछा कि ठीक है आप कुर्मी है तो प्रमाण दीजिए, अड़ा हमें दिखाइए। ये लोग कहते हैं हम लोग कुर्मी नहीं, र वाले नहीं, अड़ा वाले हैं। जब हमने इनसे पूछा कि अड़ा दिखाओ, तब ये क्या कहते हैं जानते हैं? इनके जो फर्जी टाइगर है वे कहते हैं कि हमारा कुर्मी, जो हमारा जात है, कुर्मी में रौ है। वो बोलते हमारे कुड़माली भाषा में रौ है, हमार मूड में रौ है, हमार गोड़ में रौ है, हमारा डाढ़ा में रौ है। तो इतना जगह में रौ दिखाया, लेकिन वो लोग अपना जाति प्रमाण पत्र में रौ नहीं दिखाया, वो लोग अपना खतियान में रौ नहीं दिखाया। तो मैं इन लोगों को बोलना चाहूंगा कि तुम कुर्मी रा वाले हो चाहे अड़ा वाले हो, कि कुर्मी तुम चाहे रा वाले हो चाहे अड़ा वाले हो, कान खोल के सुन लो, तुम आदिवासी कभी नहीं बनने वाले हो, तुम आदिवासी कभी नहीं बनने वाले हो। क्या ये लोग आदिवासी बनेगा? क्या आदिवासी इन लोगों को बनने दीजिएगा? देखिए इन कुर्मियों में कितना लालची हो गया है कि क्या कर रहे हैं ये लोग? इतिहास गलत लिख रहे हैं। जो चुआड़ विद्रोह के हमारे जो नेता थे, रघुनाथ सिंह भूमिज, इन लोगों में इतना लालचीपन आ गया आदिवासी बनने का कि ये लोग अपने इतिहास में जो हमारे नायक थे, चुआड़ विद्रोह के नायक थे, उन्हें ये रघुनाथ महतो लिखना चालू कर दिए, जो कि भूमिज थे, आदिवासी थे, उनको ये लोग इतिहास में गलत नाम दर्ज कर रहे हैं। तो मैं इन लोगों को बोलना चाहूंगा, अपने शायरी के माध्यम से बोलना चाहूंगा कि हम इतिहास चोरी करने वाले नहीं, हम इतिहास गढ़ने वाले हैं। कि हम इतिहास चोरी करने वाले नहीं, हम इतिहास गढ़ने वाले हैं। और हम पटरी पे बैठकर नहीं, कागज और कलम से लड़ने वाले हैं। हम कागज और कलम से लड़ने वाले हैं। हम किससे लड़ाई करेंगे? कागज और कलम से। हम कागज और कलम से लड़ेंगे और इन लोगों को बताएंगे कि तुम आदिवासी नहीं हो, तुम आदिवासी ना कभी थे, ना होगे और ना कभी जिंदगी में होगे।
तो मैं इतना ही बोलकर पश्चिम बंगाल के तमाम जनता को हार्दिक हार्दिक जोहार करता हूँ। धन्यवाद। और जाते जाते नारा लगाता हूँ, जय जोहार, जय आदिवासी। कुर्मी कुर्मी होश में आओ, होश में आओ, होश में आओ। कुर्मी कुर्मी होश में आओ, होश में आओ, होश में आओ। लाठी कुर्मी होश में आओ, होश में आओ, होश में आओ। लाठी कुर्मी होश में आओ, होश में आओ, होश में आओ। जय जोहार, जय पश्चिम बंगाल। মঞ্চে আসার জন্য আবেদন রাখছি ঝাড়খণ্ড থেকে চুয়ার সেনা অধ্যক্ষ মাননীয় মানিক সিং সর্দার মহাশয়, আপনি মঞ্চে চলে আসবেন। আমরা অলরেডি উত্তরীয় এবং ব্যাচ করিয়ে আমরা ঝাড়খণ্ডের নেতৃত্বদের আমরা বরণ করেছি। এরপরে আমরা এখানে পুষ্পস্তবক দিয়েও আমরা তাদেরকে সম্মান জানাবো। আমাদের WBSTWA মহিলা উইংসের দুজন নেত্রী আছেন, শেফালি হাসদা এবং মনিকা বেসরা সরেন। তাদেরকে বুকে দেওয়ার জন্য আমি পুষ্পস্তবক দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। একটা টাচ ফোন, অ্যান্ড্রয়েড ফোন, এই আমাদের গ্রাউন্ডে কোথাও হয়তো পড়ে গেছে, আপনারা কেউ যদি ওটা পেয়ে থাকেন আমাদের অনুসন্ধান অফিসের ওখানে রেখে দেবেন। একটা টাচ ফোন কোথাও পড়ে গেছে, কেউ যদি ওটা পেয়ে থাকেন আপনারা আমাদের অনুসন্ধান অফিসে দিয়ে দেবেন। এরপর আমাদের সামনে বক্তব্য তুলে ধরবেন অশোক মুর্মু মহাশয়। আমার দিকে তো বাজাবো কাছে রে ভাই। Aima kata bukan ada kita. Indo ठीक ढंग सहित do rod ठीक bang dhomai ne nina gadel re menkan ni emon metan muhim oktor bon setere kana মানে নোয়া কথা বাং লিলে খান যে মানে না বললেই নয়। এই মানুষগুলো তো এমনি আমাদের অধিকার, আমাদের পেটের ভাত মারার পরিকল্পনা তো করেই চলেছে। এর সাথে সাথে আমাদের অস্তিত্বটাকেও ধ্বংস করার প্ল্যানে আছে। এর প্রতিরোধ কিন্তু আমরা ছাড়া কেউ করবে না। এখানে যে ইন্টারেস্ট আছে নোয়ারে যাহা রস্ত মেলা এটা হরা হকইদের হাতাও কাটে আপনার রেন হন হপল লিগি জম নিতে আর নোয়ারস্ক তো আলাদা লেখানা রস্ত। আপনাদের সবাইকে সহস্থানে সম্মান জানিয়ে দু চারটি কথা বলবো। মাননীয় নেতৃবর্গ আমাদের আছেন, একই কথা বারবার বলবো না। এই মানুষগুলো যাদের কারণে সব কাজ ছেড়ে দিয়ে ধান তোলা বা অন্যান্য শাকসবজির কাজ চলছে, আমরা সবাই সমবেত হয়েছি। এত রোদের মধ্যে আমরা বসে বসে শুনছি কি ঘটছে, তারই কয়েকটা নমুনা আপনাদের বলবো। কিছুক্ষণ আগে আমাদের সম্মানীয় ব্যক্তি একলব্য মডেল স্কুলের কথা বললেন, সেই কথা ধরেই আমি দু চারটে কথা বলবো। একলব্য মডেল স্কুলে যে উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, সেই উদ্দেশ্যটা যাতে করে বানচাল হয় তার পরিকল্পনা ঠান্ডা ঘরে কলকাতায় গিয়ে বসে কত হচ্ছে। কিভাবে? ওকালেকা একলব্য মডেল স্কুল রে কথা তাহালি না জায়গা স্টেট গভর্নমেন্টে এমন হয়, বিল্ডিং এ বেনা হয়, সেন্ট্রাল গভর্নমেন্টে হ্যান্ড ওভার হয়। পশ্চিমবঙ্গের তিনখান একলব্য মডেল স্কুল মিনা নিত হাবিতে
नोआ कमी बाय कराव कदा स्टेट गवर्नमेंट चेदा बाय कराव कदा सेंट्रल गवर्नमेंट जहां स्कीम में ना एकलव्य स्कूल ना कथा लेकाते कोड़ा गिद्रे कुड़ी गिद्रे आदिवासी रेन माने ट्राइबल कम्युनिटी रेन गिद्रे गिद्रे को अलग कना को थइके लेखान को खपया हानानी अरे ने को रोड़ा मेक बुसुरा कोआ आलम पढ़ाओ कोआ नुको तो बोकालेल हागे दोह काकुने নোয়া তো মেইন টার্গেট এটা আমাদের বুঝতে হবে আমরা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছি এই মুহূর্তে দেশ শাসিত হচ্ছে যারা শাসন করছে দুদিকে কিভাবে একটা হচ্ছে পলিটিক্যালি আর দুই নম্বর হচ্ছে ধর্মের দিক থেকে আর ধর্মের দিকে কথা বললেই আবার অনেকে রেগে উঠবে এই কমিউনিয়াল লোক এই ধর্মের কথা বলছে কিন্তু না ধর্ম মানে বলতে চাইছি যে ধর্মের মানুষ বেশি বেশি আছে যাদের কাছ থেকে আমি বেশি ভোট পাবো সামনের বারে আবার গদিতে গিয়ে বসবো পলিটিক্যালে মানে কি ডেমোক্রেটিক সিস্টেমে ভোট দেওয়ার মাধ্যমে বাবা সাহেব এর সংবিধানকে সামনে রেখে যারা দিব্যি নিয়ে বলে যে আমি সংবিধানে যা লেখা আছে সব মেনে আমি সব কাজ করব সেই তারাই আমাদেরকে প্রতারিত করছে একটা কথাও ঠিকঠাক ভাবে মেনে চলছে না একলব্য মডেল স্কুল তো গেলই শিক্ষা দিও না এদেরকে শিক্ষা দিলে মুশকিল আছে খুবই মুশকিল আছে শিক্ষা দেওয়া যাবে না আর কি হচ্ছে আমরা যদি বিচার সভায় যাই আপনাদের নিশ্চয়ই মনে আছে 1999 সালে চন্দ্রকোনা রোডে 23 জন মানুষকে লরি চাপা দিয়ে মারা হলো 30 জুনের দিনে আজও পর্যন্ত তারা বিচার পায়নি তারা তাদের পরিবার আজও পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পায়নি অথচ বিভিন্ন সময়ে সময়ে মদ খেয়ে যারা মরছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এটা কি ধরনের ব্যবস্থাপনা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই অদ্ভুত লাগে আমার ভাবতে জল জঙ্গল জমিনের অধিকার যেটা 1908 সালে স্বাধীনতার অনেক আগে জন হফম্যানের নেতৃত্বে সিএনটি সূচনা করে গেছেন সেইটার পুরোপুরি একদম কি বাজেভাবে ধ্বংস করা যাবে সেই ব্যবস্থার মধ্যে দিয়ে চলেছে এদিকে বলা হয় মাঝে মধ্যেই আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না অ্যাকচুয়ালি এগুলো বলতে হয় মিডিয়ার সামনে বললে খাবে হস্তান্তর করা যাবে না অথচ আপনি যদি অযোধ্যা পাহাড়ে যান আপনি যদি লাটাগুড়ি যান আপনি যদি মুরগুমা ড্যামে যান যাহায়া হাসা উনিকে ওনার হাসারে कर्मी कोड़ा और कार्मिक कुड़ी लेकर खटा करना बीरभूमे जान जहाँ हासार खादान में ना उन्हीं के खादारे नी लेवल लेकर खटा करना अद्भुत बांग मने बंद है माঝে মধ্যে তেহেন পর্যন্ত রবিহারামা জায়গারে ধরতি জাকাত বিদ্যাগার বিশ্বভারতী রে যাহার মেলা হইয়া ইন্টারন্যাশনাল মেলা ওনা তো ভুবন টুডু আর জন্ডরা ক্ষেত্র হেলেন অকন বাং করলেইয়া নোয়া তো ভুবন টুডু আর জন্ডরা ক্ষেত্রে মেলা লে করা হতা মিট ছোট বাবা একনলেজ হে এনিয়ে কো কথা যদি চিন্তা মনে হইবা ইন্ডো কারে মিনা সংবিধানের চেয়ে কি ফালতু কথা বলবে না লোকো তাহলে চিকতে কোন চিকইয়া উনো কেন হরবন যাওরা কানা চেক বন চিকইয়া চিকতে বন নোয়া কথা বন আপটা আপো দিনে কান মন হেজ কানা বাং যত হড়া তীরে দাঁড়িয়ে মেনা যত হড়া তীরে দাঁড়িয়ে মেনা ওনা মারাং ওনা লে মারাং আর মেটাং গল্প ইলি লাগে বিভিন্ন জায়গায় ভোট রে নেলোয়া আবরেন আয়ো হতো যখন পঞ্চায়েত না ভোট হইয়া ব্যালট পেপার রে বল এম আছে নে হড় নেল হই কানা আইনা তাতে কহা কো নোয়া কথা কো লেয়া যে বাবু
नुई आयो हर भोटे एम किदा उनी जहाय विभिन्न पार्टी नि जहाय हर मेनाया उनी आमार भय के देते नेल केदा जखन आया एगेंस्ट से चलाव कना वोट आमा आया एगेंस्ट से वोट चलाव कना ओना दा आबार आमटा छापा हमके ओनाते नष्ट केदा तार माने नोआ को लेना कारण दो होयो कान तिया आमा वोट आमते में नोआ दा पॉलिटिकल कथा दो कोई लेदा आमा हक इधर आमते पूज में आमते ओना लगुई में अकोया कथा नोआ आलम चला नेतो जा नेलो कना आबो चाबारेना कमी होना को साब कदा इनी आसु आप तेहिन नोडेना सभा खुना से नोडेना जमेलाई खुना आपे मिट हर निये खबर गेमेर इदिपे भोट समय जेमन ठीक ठीक भोट बन एम्मा अकय बन एमाय खान सान्तारा से आदिवासी होड़ा सेंटिमेंट नेलाई उनी जेमन एमाय उनी बेगर बावन माको अकय दरकार खान नोटा रे बन एमा जायो नोदे इnye कथा कना मा बुझबे चेद बन चिकया आपे सानाम को आर मिद धाव हुल जोहार चाल काते दिना इnye रड़ दो नड़गे मुचत অনেক অনেক ধন্যবাদ আমাদের অশোক পূর্ব মহাশয়কে। এই মুহূর্তে আমরা খবর পেয়েছি আমাদের ঝাড়খণ্ডের আরেক নেত্রী নিশা ভগত উপস্থিত হয়েছেন। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, তার মূল্যবান কিছু কথা আছে। এরপরে আমি আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যুব সম্পাদক মাননীয় হিরণময় হাস্তাকে তার মূল্যবান কথা তুলে ধরার জন্য অনুরোধ করছি। जोहार नमस्कार विभिन्न प्रांत থেকে আগত সমস্ত আদিবাসী মানুষকে আমার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সকাল থেকে আপনারা এসেছেন, এত সময় ধৈর্য ধরে এসেছেন, আপনাদেরকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাই। তবে আজকে যে সমাবেশ হচ্ছে এই সমাবেশ পরিচালনায় আয়োজনে যেভাবে আমাদের ছাত্র ছাত্রীরা এগিয়ে এসেছে, এখানকার আদিবাসী ছাত্র সংগঠন আশা তারাও এগিয়ে এসেছে, তাদের অক্লান্ত প্রচেষ্টা, 2-3 দিনের আয়োজন এবং তাদের উপর সমসাময়িকভাবে এক ভাষা শক্তি যেটা সময় সময়ে এই সমাবেশকে বানচাল করার চেষ্টা করেছে। আর আজকেও আমাদের প্রতিনিধি যারা ডিএম অফিসে গেছেন, সেই ডিএম অফিসে দেখা করার জন্য আমরা 3 বার গেছিলাম যে আজকে আমাদের সমাবেশ, আমাদের প্রতিনিধি ডিএম সাহেবের সাথে দেখা করবেন তার রিমাইন্ডার দিতে, কিন্তু কেন জানি আদিবাসীদের জন্যই হয়, আদিবাসীদের উপরেই হয়, আজকে ডিএম সাহেব কিন্তু অনুপস্থিত। আজকে আমাদের প্রতিনিধিরা ডিএম অফিসের বাইরে ধর্ণা দিয়ে বসে আছেন আমাদের কথা, আমাদের বক্তব্য তুলে ধরার জন্য। তো মধ্য কথা এটাই যে বর্তমান পরিস্থিতি কোথাও যেন চাই না আমাদের কথা জনসমক্ষে তুলতে, আমাদের কথা ডিএম সাহেব শুনতে, তাই আজকে ডিএম সাহেব এত রিমাইন্ডার দেওয়ার পরে অনুপস্থিত। এই এত কিছু অসুবিধার মধ্যেও এই যে মাঠ দেখছেন, এই মাঠকে পরিচালনা করতে বিশেষ করে আমাদের শ্রমিক বাবু, বরেন বাবু, বিবেক বাবুরা, তাদের উপর কিরকম যে চাপ এসেছে মানে আপনাদেরকে সেটা বলে বোঝানোর বাইরে। আমি আবেদন করব সেই শ্রমিক বাবু, বরেন বাবু, বিবেক বাবুদের জন্য একটা জোরে হাততালি দেবেন। আমরা তাদেরকে বারবার বলেছি চাপ আসুক, আজকের এই সমাবেশের, আজকের এই লোকবলি প্রমাণ করবে যা আমরা আদিবাসীরা ঐক্যবদ্ধ। আজকে বিষয়বস্তু আমরা বারবার বলে এসেছি ক্ষত্রিয় কর্মীদের এসটি তালিকায় অন্তর্ভুক্তকরণের চক্রান্তের প্রতিবাদে। এই যে চক্রান্ত কোথা থেকে আসছে আপনারা হয়তো অনেকেই বলবেন, আমরাও বলি যে কোনো সম্প্রদায় এসটি হওয়ার জন্য লড়াই করতেই পারে সাংবিধানিকভাবে, অবশ্যই লড়াই করতেই পারে, কিন্তু আমরা বলি এই পার্টিকুলার কোনো সম্প্রদায়কে নিয়ে একটা চক্রান্ত চলছে। কেমন চক্রান্ত? আপনারা শুনেছেন 2025-এর জুলাই মাসে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যেটা শুধুমাত্র এসটিদের একটা ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টকে রাজ্য সরকারের সর্বোচ্চ পদাধিকারদের মধ্যে অন্যতম অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে বলে যে ক্ষত্রিয় কর্মীদের কুড়মালি ভাষা পড়াশোনা করার জন্য যা যা ব্যবস্থা করা যায় সেটা করার জন্য। আমাদের তো এখানেই প্রশ্ন
যেখানে কর্মীরা এখন এসটি হওয়ার জন্য চক্রান্ত করছে, তার আগেই কেন একজন সর্বোচ্চ পদাধিকার, একজন চিফ সেক্রেটারির মতো পদাধিকার সরাসরি ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে এই চিঠি করতে পারে? একজন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সেটাকে ভুল করতে পারেন না স্বাভাবিকভাবে, কিন্তু তাদের মাথায় যেন কোথায় আছে যে কর্মীরা অলরেডি এসটি, তাই তাদের কাজের জন্য ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে ইনভলভ করা হয়েছিল। আমরা তখনও প্রতিবাদ করেছিলাম সেই চিঠির প্রতিবাদের জন্যই ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সেটাকে খোলসা করে পরিষ্কার করে এটা তাদের ডিপার্টমেন্টের কাজ নয়। সেই প্রতিবাদটা করেছিলাম বলে আদিবাসীদের জন্য যা যা পড়াশোনা, হোস্টেলের জন্য যা ব্যয় হতো সেটা আমরা ফিরিয়ে আনতে পেরেছি। সেই চক্রান্ত এবং এই চক্রান্ত আমরা একইভাবে দেখি, তাই আমরা বলছি কোথাও যেন চক্রান্ত হচ্ছে। সাংবিধানিক অধিকার লড়াই সবাই করতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আদিবাসীরা মনে করে চক্রান্ত হচ্ছেই। আমাদের আগামী যুব সম্প্রদায়ের একমাত্র মাধ্যম হচ্ছে সমাজে নিজেদেরকে দাঁড় করানোর, সেটা হচ্ছে শিক্ষা। সেই শিক্ষাতে দেখা গেছে স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, হোস্টেলে ভর্তির ক্ষেত্রে বা আরো বিভিন্ন জায়গায় যেখানে এসটি সার্টিফিকেট ব্যবহার করে আমরা আদিবাসীরা বা এসটিরা আমরা একটা সুযোগ সুবিধা পেয়ে থাকি, কিন্তু সেখানে দেখা যাচ্ছে দুয়ারে সরকারের আমলে 36,000 এরকম ফেক এসটি সার্টিফিকেট রাজ্যব্যাপী দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা। তারা কোথাও না কোথাও এই 36,000 এসটি সার্টিফিকেট অর্থাৎ ফেক এসটি সার্টিফিকেট তারা ব্যবহার করেছে। ব্যবহারের ফলে আমরা আমাদের প্রকৃত এসটি, আমাদের প্রকৃত আদিবাসীরা আমাদের কোথাও যেন বঞ্চিত হয়েছে। তাই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি লাগাতার 5 বছর ধরে আন্দোলন করছে সমস্ত আদিবাসী গণসংগঠনের সহযোগিতায়। রেজাল্ট কি পেলাম? 5 বছর আমাদের আন্দোলনের ফল 2024 সেপ্টেম্বরের পক্ষ থেকে 2024 সেপ্টেম্বরের পর থেকে আদিবাসী সারনেম নয়, আদিবাসী টাইটেল নয়, এরকম কোন সার্টিফিকেট পশ্চিমবঙ্গে ইস্যু করা হচ্ছে না বা দেওয়া হচ্ছে না। এটা 5 বছরের লড়াইয়ের ফল। আরো কি পেলাম? আমরা পেলাম সময়ে সময়ে এই ফেক এসটি সার্টিফিকেট বাতিল, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ। আমরা আরো কি পরিকল্পনা করেছি? আমরা তো পরিকল্পনা করেছি এই যে যত ফেক এসটি সার্টিফিকেট বাতিল হচ্ছে, কিন্তু তার আগে যারা ইস্যু করেছে তাদের তো একই দোষ, তারাও তো কোথাও এই চক্রান্তের জন্য সামিল হয়েছে। তাদের জন্য আমরা মনে করেছি একটা তদন্ত কমিশন, সেই তদন্ত কমিশন ছাড়া তাদেরকে শাস্তি দেওয়া সম্ভব নয়। এই উদ্দেশ্যেই আমরা এখান থেকে বার্তা দিতে চাইছি যে আমাদের অবিলম্বে তদন্ত কমিশন চাই। সাথে এই কিছুদিন আগে আদিবাসী নারীদের উপর যেভাবে আক্রমণ হয়েছে, যেভাবে ধর্ষণ খুন হয়েছে, আমরা আদিবাসীরাই একমাত্র লড়াই করেছি। কিন্তু তার আগে আরজি করের ব্যাপারে, আরজি করে লড়াই সমস্ত সম্প্রদায়, সমস্ত মানুষ যেমন আমরা লড়াই একত্রিত হয়েছি, রাত জেগেছি, কিন্তু আমাদের আদিবাসীদের লড়াইয়ের ব্যাপারে শুধুমাত্র যেন কোথাও আমরা আদিবাসীরাই একমাত্র লড়াই করেছি। কিন্তু তাতে আমরা মন খারাপ করিনি, কারণ কারণ বিরসা মুন্ডারা যখন লড়াই করেছিলেন শুধুমাত্র আদিবাসীদের জন্য নয়, তারা লড়াই করেছিলেন সমগ্র ভারতবর্ষের জন্য, কোন জাতপাত সম্প্রদায়কে ভুলে। আগামী দিনে এই বিরসা মুন্ডা, এই সিধু কানুদের থেকে আমরা শিক্ষা নিয়েই যেখানে সর্বজনীন মানুষের অধিকারের কাজে এগিয়ে আসবে, সেখানে আদিবাসীরা সব থেকে আগে আসবে, এটা আমরা এখান থেকে ঘোষণা করতে চাই। আমার বক্তব্য আমি বেশি বিস্তারিত করব না। আমার যারা সহযোদ্ধা, আমার যারা বিশেষ করে ভলেন্টিয়ার, যুব ভলেন্টিয়ার, তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই আজকের এই সমাবেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। আরেকবার আগত সকলকে ভুল জোহার জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানেই শেষ করছি। জোহার। অধীরাজ রয় আমাদের রেডি, already Josna Kirketta stage here. I think she is active leader of Jharkhand. Many of you have seen it on social media. It is captivating and inspiration. I request you, our Honorable Secretary, Women Wings, Monica Besra Soren, WVSTW, to felicitate her.
আমাদের সম্মান জানাচ্ছে আমাদের জ্যোৎস্না ক্রিকেটারকে, আমাদের ওমেন উইংসের স্টেট সম্পাদিকা মনিকা বেসরা সরেন। Please, I request Jyotsna Karkata to come on the dais to deliver your valuable speech. আপনাদের কাছে একটা জ্ঞাতার্থে বলি, আমাদের কাছে খবর আছে আর 10 মিনিট সময় লাগবে। আমাদের নিশা ভগত উনি আসছেন, উনি রাস্তায় আছেন। আপনারা, আপনাদের কাছে অনুরোধ, ঝাড়খণ্ড থেকে যারা আসছেন তাদের বক্তব্য আপনারা শুনবেন, তারপরে আপনারা বাড়ি যাবেন। আচ্ছা, এর আগে উনি আমাদের একটু সময় দিচ্ছেন, উনি মাত্র স্টেজে এসছেন। আমরা আরেকজন বক্তাকে আমরা এখানে ডেকে নিচ্ছি। আপনারা আপনাদের পরিচিত শশীকান্ত মুর্মু, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ লালপুর কলেজ। জোহার। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের সহযোগিতায় আজকের এই বিক্ষোভ সমাবেশে আমি প্রথমেই নত মস্তকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার শ্রীচরণে। তারই সঙ্গে সঙ্গে এই মঞ্চে উপবিষ্ট ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ববর্গ এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে আগত আমাদের আদিবাসী নেতৃত্ব অ্যাডভোকেট রাকেশ বাবু, মিস্টার শশী পান্না স্যার এবং আমাদের জ্যোৎস্না দিদি, প্রত্যেককেই আমরা আন্তরিক শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাই। আমার কাছে সময় খুব কম, আমাকে বলা হয়েছে খুব কম সময়ে 5 মিনিটের মধ্যে আমার যে বক্তব্য রয়েছে তা উপস্থাপন করা। তো আপনারা শুনলেন যে বর্তমান পরিস্থিতিতে আদিবাসীরা সবচেয়ে নির্যাতন এবং নিপীড়নের শিকার হচ্ছে। যদিও আমরা ইতিহাসের পাতাগুলো যদি দেখি তাহলে দেখবো এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যারা লড়াই করেছিল, যারা নিজেদের জীবনকে আত্মাহুতি দিয়েছিল, তারা ছিল অধিকাংশই আদিবাসী। এবং বলা যেতে পারে ব্রিটিশদের বিরুদ্ধে যদি প্রথম কেউ হাতিয়ার তুলে নিয়েছিল, সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিল, তারা ছিল আদিবাসী সম্প্রদায়ের মানুষ। কিন্তু স্বাধীনতার পরবর্তী পর্যায়ে কি দেখা গেল? স্বাধীনতার পরবর্তী পর্যায়ে আমরা পেলাম আমাদের নিজস্ব সরকার। আর দুর্ভাগ্যের বিষয়, লজ্জার বিষয়, অত্যন্ত বেদনার বিষয়, এই আমাদের স্বাধীন ভারতবর্ষের আমাদের সরকারের দ্বারাই আমরা সবচেয়ে বারবার নিপীড়িত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি, অত্যাচারিত হচ্ছি। আমি যদি শুধুমাত্র এই যে আমাদের মূল এজেন্ডাগুলো আছে, এই এজেন্ডাগুলোর মধ্যে শুধুমাত্র একটা বিষয় যেটা আদিবাসী সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে জল জঙ্গল জমিনের অধিকার। এই অধিকারকে বারংবার স্বাধীনতার পরবর্তী পর্যায়ে খর্ব করার এবং আদিবাসী মানুষদেরকে বাস্তুচ্যুত করে তাদের নামাল কাছাড়ে পাঠানোর ব্যবস্থা করেছে বারংবার এই আমাদের ভারতবর্ষের স্বাধীন যে সরকার রয়েছেন। একটা ছোট্ট রিপোর্ট, আপনারা এই রিপোর্টটা শুনলে আজকে উঠবেন। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট রিপোর্ট 2008 সাল, আজ থেকে অনেকদিন আগে। সেই রিপোর্টে বলছে ওই যে উন্নয়ন, ওই যে বিকাশ, এই উন্নয়নের বিকাশের নামে আমাদের ভারতবর্ষে প্রায় 3,50,00,000 মানুষকে উদ্বাস্তু হতে হয়েছে। আর এই 3,50,00,000 মানুষ যাদেরকে ওই জানাম, জিটা, ভিটা, মাটি, খেত,
এলাকার মানুষ। ভাবুন একবার। আর সেই চক্রান্ত কেবলমাত্র তখনই নয়, এখনো বর্তমান পরিস্থিতি যদি আমরা দেখি তা অবিরত চলেইছে। আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া পাওয়ার প্রজেক্ট হোক, আর ওই বীরভূমের দেউচা পাচামি হোক, কিংবা ওই পাঞ্চেতের সোলার প্রজেক্ট হোক। তো এই যে জল জঙ্গল জমিনের অধিকার, এটা আদিবাসীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার, এবং এই জন্য গুরুত্বপূর্ণ কারণ আমরা যারা আদিবাসী, আমরা প্রকৃতি মায়ের কোলে বসবাস করি। ওই বীরভূম দারে নারী দ্বারা অনেক আবদ্ধ অধিকার তাই না এখানকার সরকারের চক্রান্ত। আমাদের রাজেশ্বর ভাই বলেছেন, ভুবনদা বলেছেন, অনেকেই এই জল জঙ্গল জমিনের অধিকার নিয়ে বলেছেন। আমরা সমস্যা রয়েছে, সমাধান কি? সমাধান আপনাদের হাতের মুঠোয় আছে, কোনো কঠিন কাজ নেই। শুধু তার আগে একটি প্রশ্ন, আপনাদের হিম্মত আছে? দাও, আপনাদের হিম্মত আছে? খুব সহজ সমাধান। এফআরএ 2006 যে আইনটা নিয়ে বারবার চর্চা হচ্ছে, আমি প্রত্যেকটা লাইন পড়েছি এবং সেখান থেকে উপলব্ধি করেছি এফআরএ লাগু করার জন্য যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা আমাদের হাতে রয়েছে। আপনারা গ্রামে গ্রামে যেগুলো ফরেস্ট এরিয়া, আপনারা গ্রামসভা গঠন করুন না, আর গ্রামসভার মাধ্যমে রেজুলেশন নিন না। কার ক্ষমতা হবে আপনাদের সেই এলাকা থেকে আপনাদেরকে বাস্তুচ্যুত করার? কার ক্ষমতা হবে উদ্বাস্তু করার? কার ক্ষমতা হবে ওই এলাকাটার মধ্যে যে কোনো ধরনের প্রজেক্ট, স্কুল, কলেজ, অফিস আদালত গড়ে তোলার? আপনারা একবার করে দেখুন না। শুধু তাই নয়, আপনাদের যদি ক্ষমতা থাকে, যারা আজকে এসছেন, আমি চ্যালেঞ্জ করছি, যদি ক্ষমতা থাকে, এফআরএ 2006 পরিষ্কার বলা আছে যে সবচেয়ে নিচে হচ্ছে গ্রাম সভা, তারপরে কি আছে? তারপর আছে মহকুমা লেভেলের সংস্থা আছে। ওই মহকুমা লেভেলের কে থাকছে? হেড, চেয়ারম্যান থাকছে এসডিও। আপনাকে এসডিও পেয়ে যেতে হবে না। আপনারা মনে রাখুন, এফআরএ তে পরিষ্কার বলা আছে যেটা হচ্ছে সাব ডিভিশনাল লেভেলের কমিটি হবে, সেই কমিটিতে 3 জন আদিবাসী থাকবে, যার মধ্যে 2 জন হচ্ছে পুরুষ এবং 1 জন হচ্ছে নারী। এরা কারা? কোনদিন প্রশ্ন করেছেন এরা কারা? এরা হচ্ছে আপনার ওই এলাকায়, ওই সাব ডিভিশন এলাকায় 3 জন জেলা পরিষদের মেম্বার। আপনারা জিজ্ঞেস করুন না, আপনারা আরটিআই করুন, আপনারা এসডিও হয়ে যান, বলুন কোন 3 জন? কোন 3 জন অপদার্থ যারা আজকে এসডিও লেভেলে আছে আর আমাদের অধিকার কেড়ে নিচ্ছে? আপনারা জিজ্ঞেস করুন। আপনারা জানেন ডিস্ট্রিক্ট লেভেলে কারা থাকে? ডিস্ট্রিক্ট লেভেলে যেমন ডিএম থাকে, যেমন ডিএফও থাকে, ঠিক তেমনি ডিস্ট্রিক্ট লেভেলে 3 জন আদিবাসী মেম্বার আছে। ওই আদিবাসী মেম্বার কারা? জেলা পরিষদ। ওই 3 জন কারা? 3 জন আদিবাসী, 2 জন পুরুষ, 1 জন নারী। আপনারা জানুন, আমরা ডিস্ট্রিক্টে ফরেস্ট রাইট অ্যাক্টকে কার্যকরী করার জন্য ওই কোন 3 জন অপদার্থ আছে যারা চুপ করে রয়েছে? যেখানে দেউচা পাচামি হচ্ছে, যেখানে আজুরি এগুলো হচ্ছে, কেন চুপ করে আছে? আপনারা জিজ্ঞেস করছেন? আপনারা জানেন এই ফরেস্ট রাইট অ্যাক্ট একটা রাজ্যে প্রণয়ন করার জন্য দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? আদিবাসী উন্নয়ন মন্ত্রককে দেওয়া হয়েছে। আপনারা জানেন ওই মনিটরিং যেটা খুব বডি রয়েছে, সেই বডিতে 3 জন এমএলএ থাকে। 3 জন এমএলএ থাকে। তারা কারা? তারা হচ্ছে ট্রাইবস অ্যাডভাইস কাউন্সিলের 3 জন মেম্বার, 3 জন এমএলএ। আপনারা জানুন পশ্চিমবঙ্গে এফআরএকে কার্যকরী করার জন্য কোন 3 জন অপদার্থ এমএলএ আজকে রয়েছে যারা পশ্চিমবঙ্গে আছে এফআরএ লাগু করতে দিচ্ছে না? আমি হলফ করে বলতে পারি, এই জল জঙ্গল জমিনের যে সমস্যা, আপনারা যদি গ্রাম সভা গড়ে তুলতে পারেন, এসডিও লেভেলের ওই 3 জন আদিবাসী খুঁজে বের করতে পারেন, ডিস্ট্রিক্ট লেভেলে ওই 3 জন আদিবাসী খুঁজে বের করতে পারেন, আর ওই কম 3 এমএলএ যারা ট্রাইবস অ্যাডভাইজার কাউন্সিলের মেম্বার হয়ে আজকে এখানে মনিটরিং বডিতে বসে থেকে আজকে দেখছে না পশ্চিমবঙ্গে কেন অধিকার আইন চালু হচ্ছে না? আপনারা প্রশ্ন করুন। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সবাইকে একটু কথায় বলুন, প্রশ্ন করতে শিখুন। আমরা আন্দোলন করবো, লড়াই করবো, কিন্তু প্রশ্ন করবো না। প্রশ্ন করুন আপনার এলাকার জনপ্রতিনিধিকে, প্রশ্ন করুন এসডিওকে কেন মেম্বার রয়েছে, ডিএমকে প্রশ্ন করুন। আর একটা বিষয়, প্রত্যেক বছর, এবছরও মানে মোটা থেকে মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের জম্মু কাশ্মীর বাদ দিয়ে সব রাজ্যকে বলেছিল 1 জুন থেকে 30 জুন প্রত্যেকটা গ্রামে গ্রামে এফআরএ নিয়ে আলোচনা করুন, গ্রাম সভা তৈরি করুন। কেন হলো না আজকে? সবাই তো এই জঙ্গল মনে বসুন আপনারা, কেন হলো না? কেন 1 জুন 2025 থেকে 30 জুন 2025 যেখানে মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট চিঠি পাঠিয়েছে, এখানে চিফ সেক্রেটারিকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মহকুমায়, প্রত্যেকটা গ্রামে তুমি করো। এই বাঁকুড়া জেলা
বাঁকুড়া জেলাতে 365 গ্রামে হওয়ার কথা ছিল, একটিও হয়নি। প্রশ্ন করেছেন লড়াই করার জন্য আমাদের জমিতে দরকার আছে আর মুখ থেকে খুলতে হবে। প্রশ্ন করুন, দেখুন এবারে কার্যকরী হচ্ছে কি হচ্ছে না, আমাদের জল জঙ্গল জমি অধিকার পাচ্ছে কি পাচ্ছে না। আমার যে বিষয়টা বলার ছিল এটা বললাম এবং সমাপ্তিতে আমার বাক্যের বিরাম দেব আমি এই কথা বলে, আদিবাসীরা জেগে উঠেছে, আদিবাসীরা লড়াই করতে শিখেছে, ওই আর মাঝি বোলানো যাবে না। আম্বেদকর বলেছিলেন যেদিন দেখবেন যে কোনো একটা আন্দোলনে কোনো একটা আছে লোকসভা বিধানসভা যেটাই হোক কোনো একটা জনপ্রতিনিধি পক্ষে যদি মহিলারা এগিয়ে আসে, মায়েরা এগিয়ে আসে, তাহলে বুঝবেন সেই জাতি সজাগ হয়েছে। আজকে দেখতে পাচ্ছি পুরুষরা যেমন রয়েছেন, আমাদের মা বোনেরা উপরে রয়েছেন, আদিবাসী সমাজের জেগে উঠেছে, তাদেরকে আর ভুলানো যাবে না। দুটো ধান করে তার প্রমাণ আপনারা দিচ্ছেন। শুধু আপনাদের কাছে কোনো জলে প্রার্থনা, যত অর্গানাইজেশন এই যে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন অনেকেই চেষ্টা করবে, ফেসবুক হোয়াটসঅ্যাপে বিরোধ বাঁধানোর চেষ্টা করবে, লড়াই বাঁধানোর চেষ্টা করবে, এরা খাচ্ছে তোরা কি পাচ্ছিস। আপনারা ওই ফাঁদে পা দেবেন না। যে জমিটা আমরা তৈরি করেছি এই জমি অটুট থাক, আগামী দিনে আমাদের সব অধিকার দিতে হবে, আমরা রক্ষা করবই। এই মানসিকতা, এই প্রতিজ্ঞা, এই মনোভাব আজকের এই সম্মেলন থেকে গড়ে উঠুক। মুছে দেয় সালাম করে আর মিদাও ফুলসাই উলগুলান জুখন। অনেক অনেক ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঝাড়খণ্ডের নেত্রী এসেছেন জ্যোৎস্না কেরকেটকার। আমি ওনাকে অনুরোধ করবো এখানে আসার জন্য। জয় বাঁকুড়া বেঙ্গল। आज वेस्ट बंगाल शेड्यूल्ड ट्राइब वेलफेयर एसोसिएशन के द्वारा हमारे बंगाल के बांकुड़ा जिले में आदिवासियों का हुंकार देखा गया है और इस हुंकार को भरने वाले हमारे आयोजनकर्ता दादा बड़े भाई मितोल टुड्डू, बड़े भाई प्रशांत किशोर एवं मंच पर बैठे सभी गणमान्य सदस्य, हमारे बुद्धिजीवी वर्ग के लोग और मेरे बंगाल से बांकुड़ा से आए हुए मेरे भूमिज संथाली भाई, बेरिया भाई, कोला भाई, आप सबों को पुण्य जम्मा जम्मा जोहार। आज किसी दूसरे समुदाय के द्वारा हमारे आदिवासी समुदाय को टारगेट किया जा रहा है। मैं झारखंड से चलकर यहाँ पे आई हूँ वही सब बातों को रखने के लिए, क्योंकि हमारा झारखंड का माहौल बहुत गरमाया हुआ है। क्यों गरमाया हुआ है? क्योंकि हमारा ये झारखंड का जो कुर्मी भाई है वो रेल टेका और दहर छेका करके पूरा झारखंड में आग लगाने का काम किया है और आदिवासियों के हक आरक्षण का छीनने का बात किया है और झारखंड में आदिवासी मूलवासी बीच में लड़ाई लगाने का बात किया है ये लोग। लेकिन आदिवासी लोग
लेकिन इनको पता नहीं था कि आदिवासी शांत है तो उसको छेड़ो मत, और जब छेड़ोगे तो आदिवासी कहां कहां नहीं छेड़ के छोड़ेगा उसका अंदाजा ये लोग लगा भी नहीं पाए। आदिवासी कुछ दिन सोए हुए थे तो कुछ गीदड़ और भालू अपने आप को जंगल का राजा समझ रहे थे, लेकिन इनको पता नहीं था आदिवासी जब सो रहा था तो आदिवासी सोता हुआ शेर भी है और सोने शेर के साथ शिकारी भी है, और जब शेर जग गया तो ऐसे गीदड़ और फर्जी सियार और भालू को मारकर ऐसा भगाने का काम करेगा कि कहीं इनको रास्ते में डर देखने का जगह नहीं मिलेगा। आज ये इतिहास चोर फर्जी टाइगर झारखंड में आग लगाने का काम किए हैं। ये लोग इतने इतिहास चोर हैं, ये लोग इतने फर्जी इतिहासकार हैं कि हमारे रघुनाथ सिंह भूमिज वो आदिवासी वीर योद्धा थे, लेकिन ये फर्जी इतिहासकार ये लोग क्या बोले कि नहीं रघुनाथ भूमिज नहीं, रघुनाथ महतो है। ये झूठी झूठी खाली इतिहास आदिवासियों के संस्कृति है, इतिहास को चोरी कर कर ये अपनी तारीफ करते हैं। ये अपने मोटे मोटे किताब में अपने कुर्मी समुदाय के बड़ाई करते हैं, आदिवासियों की संस्कृति सभ्यता को चुराने का काम करते हैं, और रघुनाथ सिंह भूमिज को इन्होंने रघुनाथ महतो बताया है। एक भी आंदोलनकारी है तो दिखाइए ना, हम तो बोल रहे हैं आप दिखाइए। अगर आप ऐसी कुर्मी की मांग करते हैं तो कुर्मी भाई और आपके गालीबाज लोग पहले आदिवासियों की इज्जत करना सीखिए, आदिवासियों बहनों के ऊपर गलत टिक्का टिप्पणी करना छोड़िए। आज ये कुर्मियों की नजर हमारे आदिवासियों का जल जंगल जमीन संपदा और उनको कैसे लूट के खाया जाए, कैसे मुख्यमंत्री बना जाए, उस पे इन लोगों का ध्यान है। क्या इन लोगों को बताइए जंगल जमीन किसका है? आदिवासियों का है। जल जंगल जमीन किसका है? बताइए ये लोग को जल जंगल जमीन किसका है? आदिवासियों का है। जमीन किसका है? आदिवासी किसी से डरता है क्या? नहीं डरते हैं। आदिवासी किसी से डरेगा क्या? नहीं। आदिवासी कभी नहीं डरा किसी से। हमारे पूर्वज ने अंग्रेजों और मुगलों को लड़ भगाने का काम किया है भारत से, तो ये कौन बहरूपिया और रंगवासियार आ गए जो आज आदिवासियों को धमकाने की बात कर रहे हैं। और इनके एक फर्जी नेता रंगवासियार गालीबाज विधायक हमारे झारखंड में बोलते हैं कि हम राण सभ्यता से हैं, हम राण संस्कृति से हैं, तो उस पर फर्जी को बोलना चाहूंगी कि तुम कहते हो कि तुम आए हो राण से, अरे कि तुम कहते हो कि तुम आए हो राण से, लेकिन तुम्हें आदिवासी बनने नहीं देंगे। ये आवाज आई है पूरे बांकुड़ा बंगाल से। जय जय आदिवासी, जय आदिवासी, जय आदिवासी। आज ये इनकी जो गलत सलत मांग थी, उनको जब हमारे आदिवासी भाई और बहन झारखंड से जब इनके आंदोलन का विरोध किए तो ये हमारे आदिवासी बहन बेटियों को गाली देने लगे, लेकिन आदिवासी बहन बेटी और उसका एक एक बच्चा डरने वाला नहीं है। और आदिवासी बेटी आज ये लोग आदिवासी को कमजोर समझते हैं, नीचा जात मानते हैं, तुच्छ मानते हैं। जब 1931 के जातिगत जनगणना में ये लोग बोलते कि हम लोग एसटी में थे, हम लोग नहीं बोले, ये लोग बोले कि हम लोग एसटी में थे। उस समय जाति जनगणना भी नहीं हुआ उसके बाद, लेकिन ये अपना बताते हैं कि हमारा आबादी 27% है। ये उड़ीसा, बंगाल और झारखंड को मिला के बताते हैं कि कुर्मियों का जो मांग है और जो इनके समुदाय है, इनकी आबादी 27% है। यह झूठा फर्जी अपना ये भीड़ बताते हैं और भीड़ दिखाकर ये रेल लगा करके सरकार का ऊपर दबाव बनाते हैं और एसटी का मांग करते हैं कि हमें कुर्मियों को एसटी सूची में शामिल करो। क्या आप रेल लगा कर रहे थे? हिम्मत था
संसद में जब बजट